আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বরাবরের মতোই আজকে আমরা লাইভ প্রোগ্রামে আপলোড করেছি। আজকের বিষয় হচ্ছে আমাদের সামাজিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আমরা কথা বলবো। ইতিমধ্যে আমাদের নির্ধারিত ৩ জন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন লিও ইসমাইল আলভী, যুক্ত হয়েছেন মেহবুব আলী এবং যুক্ত হয়েছেন মুক্তা শিকদার। আপনাদের ৩ জনকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকে সামাজিক সংগঠনগুলো করোনায় কি কি ভূমিকা চলেছে এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাদের যুক্ত হওয়ার পদ্ধতি হচ্ছে কমেন্টসে আপনারা যুক্ত হতে পারবেন। আমাদের আজকের নির্ধারিত অতিথিদের কাছে আপনাদের কোনো কিছু জানবার থাকলে আপনারা জানতে পারবেন কমেন্টসের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন ইনবক্সের প্রশ্ন করে, অথবা আপনারা আমাদের অতিথিদের কাছে প্রশ্ন থাকলে 019193170006 এই নাম্বারে ফোন করেও আপনারা জানতে পারবেন। তাহলে আমরা এক এক করে চলে যাচ্ছি অতিথিদের কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে রেদওয়ান আহমেদ উর্বি, যুক্ত হয়েছেন মেহবুব আলী, যুক্ত হয়েছেন লিও ইসমাইল আলভী, যুক্ত হয়েছেন মুক্তা সরকার। আমরা আজকে আলোচনা করব, আবারও বলছি যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক সংগঠনগুলো এই দুর্যোগে, করোনা দুর্যোগে কি করে চলেছে এ বিষয়ের উপরে কথা বলবো। তাহলে আমরা নির্ধারিত অতিথির কাছে আমরা চলে যাই। প্রথমে আমি উর্বি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য, ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি, দোয়া করবেন যাতে সামনে সুস্থ থাকি। মেহবুব আলী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের জন্য। আমি আপনাদের সাথে আছি, ধন্যবাদ। লিও ইসমাইল আলভী, কি অবস্থা, কেমন আছি? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি আপনিও ভালো আছেন। ধন্যবাদ আসলে আজকে আপনাদের এই প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা ভালো আছি। মুক্তা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাই, আমি শুনতে পাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত। আপনারা কেমন আছেন সবাই? তাহলে আমরা প্রিয় দর্শক মন্ডলী, আমরা সবাই ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন ইতিমধ্যে, এবং যে যার অবস্থান থেকে সুস্থ এবং স্বাভাবিক পর্যায়ে যার যার দিন অতিবাহিত হচ্ছে আশা করব। আমাদের সাথে আজকে ইয়াং 7 জন অতিথি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমরা আশা করি যে আরো একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। তো এই ইয়াংদের কে নিয়ে আমাদের আজকের এই পর্বে মূলত তারা প্রত্যেকেই স্ব জায়গায়, যেমন রেদওয়ান আহমেদ উর্বি, প্রতিষ্ঠাতা লাইটার বাংলাদেশ; মুক্তা শিকদার, এক্সিকিউটিভ মেম্বার আলোর আশা; ইসমাইল আলভী, ফাউন্ডার স্বপ্নিল চট্টলা; এবং মেহবুব আলী, প্রিয় চট্টলার ফাউন্ডার। এই সংগঠনগুলো পরিচালনা করতে গিয়ে তারা কিন্তু করোনা দুর্যোগে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি প্রথমে আমরা রেজওয়ান আহমেদ উর্বি, আপনার কাছে আসি যে আপনার সংগঠন লাইটার বাংলাদেশ গত 4 মাস যাবত যে করোনায় আমরা লকডাউন অবস্থায় আছি, এই অবস্থায় আপনাদের কি কি কাজ আপনারা অসহায়দের জন্য করে চলেছেন ইতিমধ্যে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন লকডাউন শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যম দিয়ে, অর্থাৎ মার্চের 18 তারিখ থেকে, তার পরে থেকে আসলে আমরা কার্যক্রম শুরু করি, কারণ আমরা তখন আজ করতে পারতেছিলাম যে বাংলাদেশে লকডাউন হওয়া শুরু করবে। এবং আপনি হয়তো জানেন যে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে দারিদ্রতা বিমোচন করা, কিন্তু তারপরেও একটা দেশের দুর্যোগের মুহূর্তে আমরা কুইক রেসপন্স হিসাবে কিছু পদক্ষেপ গ্রহণ করি। যেমন আমরা প্রথমেই মার্চের 21 তারিখ থেকে বেসিক্যালি আমরা শুরু করি হচ্ছে আমাদের স্যানিটাইজেশন প্রজেক্ট, যেখানে আমরা যে প্রজেক্টের আন্ডারে আমরা প্রায় 39 লিটার স্যানিটাইজার প্রস্তুত করি, এবং সেটা চিটং মেডিকেল কলেজ সহ বাংলাদেশ পুলিশ অর্থাৎ ফ্রন্ট লাইনার যারা ছিলেন তাদেরকে সহ বিভিন্ন দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করি আমরা 39টা স্যানিটাইজার, যাতে মানে করোনার বিস্তারটা আমরা প্রাথমিক অবস্থায় রুখতে পারি সেই উদ্দেশ্যে। এরপরে আমরা সেকেন্ড প্রজেক্ট শুরু করি ক্ষুধায় কাউকে মরতে দিব না, তার আন্ডারে আমরা 450 মানুষ, 450 পরিবারকে
বেসিক্যালি আমরা ত্রাণ সরবরাহ করি। এখনো সেই কার্যক্রম চলছে, সেটা কিছুটা সীমিত হয়ে আছে। এরপরে আমরা শুরু করি আমাদের স্বাবলম্বী প্রজেক্ট, যেটা হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি টার্গেট করেছি করোনা পরবর্তীতে আহ মানুষদের জন্য, যে যাতে আমরা করোনা পরবর্তীতে অসহায় মানুষদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে পারি, কারণ প্রচুর মানুষই বেকার হয়ে যাবে, প্রচুর মানুষেরই কর্মসংস্থান হারাবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু কর্মসংস্থান গড়ে তোলার একটা কার্যক্রম করব। এছাড়া প্রায় আমরা 1200 হতদরিদ্রের লিস্ট করেছি, যাদেরকে আমরা পর্যায়ক্রমে সাহায্য সহযোগিতা করে যাব। এই ছিল আমাদের এখন পর্যন্ত 3টি প্রজেক্ট। আমরা পুরো করোনা পরিস্থিতিকে আমরা 3টি প্রজেক্টের মাধ্যমে ভাগ করেছি, এবং যতদিন যাবে সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়ে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ উর্বি আপনাকে। আমি মেহবুব আলী আপনার কাছে আসতে চাই। আপনার যে সংগঠন, এই সংগঠনে গত 4 মাস ব্যাপী অসহায় মানুষের জন্য কিভাবে আপনারা কাজ করে চলেছেন, দর্শকের উদ্দেশ্যে একটু বলুন। জি, ধন্যবাদ চ্যানেলকে এবং আপনাকে। আমাদের সংগঠন প্রিয় চট্টগ্রাম 2012 সাল থেকে চট্টগ্রামে কাজ করে আসছে। চট্টগ্রাম ভিত্তিক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যখনই দেশে লকডাউনের পরিস্থিতি, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল 26শে মার্চ থেকে, আমরা 25শে মার্চ আমাদের সংগঠনের উদ্যোগে আমরা নিজস্ব আমাদের ল্যাবের মাধ্যমে, আমাদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এবং আইইসি ডিপার্টমেন্টের যারা ফার্মেসি ডিপার্টমেন্টের যে শিক্ষার্থীরা আছেন ওনাদের স্যারা সহ সম্মিলিত আমরা কিছু স্যানিটাইজার বানিয়েছিলাম, যেগুলো চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং চট্টগ্রামের পুলিশের বিভিন্ন ইউনিটের মাধ্যমে আমরা এটা বিতরণ করেছি, এবং সাথে সাধারণ কিছু মানুষ যারা অসহায়, যাদের কেনার সামর্থ্য নেই, তাদের কাছে আমরা বিতরণ করেছি। তো এর পরবর্তীতে আমরা যখন দেখতে পাচ্ছি যে সাধারণ ছুটির পরে সাধারণ যে কার্যক্রম, মানুষের যে জনজীবনের যে আর্থিক কার্যক্রম সবকিছু যেহেতু বন্ধ হওয়ার পথে, যারা অসহায় দরিদ্র মানুষ তাদের উপার্জন বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছিল। সে সময় আমরা আমাদের সংগঠন থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছি, যে খাবার পৌঁছেছি আমরা, এবং সবচেয়ে বড় একটা উদ্যোগ ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নর্থ ডিপার্টমেন্ট, নর্থ ডিভিশন, যিনি বিজয় বসাক ডিসি নর্থ, আমাদের প্রিয় চট্টগ্রামের সম্মানিত উপদেষ্টা, উনি একটা উদ্যোগ নিয়েছিলেন 2000 মানুষের মাঝে খাবার বিতরণের জন্য। আমরা ওখানে সার্বিকভাবে সহযোগিতা করেছি প্রিয় চট্টগ্রাম। এখানে যে চট্টগ্রামের উত্তর বিভাগে যে 4টি থানা, চাঁদগাঁও, খুলশী, বায়েজিদ এবং পাঁচলাইশ, এই 4টি থানার মধ্যে যারা বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা এই খাবারগুলো পৌঁছেছি। এছাড়াও আমরা চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, আমাদের পটিয়া, তারপরে আনোয়ারা, এই উপজেলাগুলোতে এবং চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাবার বিতরণ করেছি। প্রায় 500 পরিবারের মাঝে আমরা খাবার বিতরণ করেছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে। তো এর মধ্যে আমাদের আর কিছু বলতে হয় যে আমাদের সম্মানিত উপদেষ্টা, আরেকজন উপদেষ্টা আছেন আমাদের জনাব রুহুল আমিন ইউএনও হাটহাজারী, এবং আমাদের ডিসি নর্থ আমাদের আরেকজন উপদেষ্টা জনাব বিজয় বসাক। ওনারা সংগঠনের পক্ষ থেকে এবং ওনারা ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অবদান রেখেছেন এবং বর্তমানে কাজ করে যাচ্ছেন। আপনারা অবগত আছেন যে চট্টগ্রাম যেটা বিভাগীয় যে কমিটি, যেটা কোভিড-19 যে সরকারি সমন্বয় কমিটি, যেটা চিকিৎসা সংক্রান্ত, সেটার সদস্য হিসেবে আমাদের ডিসি নর্থ বিজয় বসাক মহোদয় আছেন। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে উনি যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছেন। সাথে অবশ্যই আইন শৃঙ্খলার যে দায়িত্ব সরকারি, সেই দায়িত্ব তো অবশ্যই রয়েছে। এবং আমি বলবো যে আমাদের চট্টগ্রামের আমাদের যে সংগঠন প্রিয় চট্টগ্রামের পক্ষ থেকে আমাদের যারা সদস্য ছুটি শুরু হওয়ার পর থেকে তারা নিজ নিজ গ্রামের বাড়িতে চলে গেছে, এবং সেখান থেকে তারা কার্যক্রমটা অব্যাহত রেখেছে। সাংগঠনিক যারা চট্টগ্রাম শহরে থাকে তারা চট্টগ্রাম শহর ভিত্তিক কাজ করেছে, এবং যারা গ্রামে থাকে তারা গ্রাম ভিত্তিক কাজ করেছে। বিশেষ করে আমাকে বলতে হবে যে আমাদের সহ সাধারণ সম্পাদক বর্তমান কার্যনির্বাহী কমিটির জনাব নূর তালুকদার মুন্না, রাঙ্গামাটি যে জেলা প্রশাসন কর্তৃক যে কমিটি, যেটা করোনা রিলেটেড যে কমিটি করা হয়েছিল সরকারিভাবে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে, সেখানে আমাদের পুলিশের প্রতিনিধি, জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটরা আছেন। সেখানে আমাদের এই নূর তালুকদার মুন্না আমাদের সহ সাধারণ সম্পাদক, তিনিও ওখানে দায়িত্ব পালন করছেন। কোভিডের বিষয়ে, করোনা রোগীদের নিয়ে উনি কাজ করছেন। এবং আরেকটা বিষয়, আমাদের যে বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, তিনিও বাঘাচুরি উপজেলায় যে হৃদয় বাঘাচুরি নামে একটা সংগঠনে উনি কাজ করছেন, সেই সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা। সেইখানে উনি রাঙামাটি এবং যে বাঘাইচুরির যে মানুষ যারা ওখানে অধিবাসীদের নিয়ে করোনা সংক্রান্ত ওনারা সচেতনতা, এবং যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। তো আসলে বলতে গেলে
আমাদের যে গত 4 মাস ধরে আমাদের যে কার্যক্রমগুলো আমাদের চলছে, আমরা আমাদের প্রত্যেকটা কাজে আমাদের প্রত্যেকটা সদস্য এবং আমাদের উপদেষ্টাগণ আমাদেরকে সহযোগিকভাবে সহযোগিতা করেছেন এবং আমরা পন্থাকে সাপেক্ষে ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো। ধন্যবাদ। থ্যাংক ইউ মাহবুব আলী আপনাকে। আমি আলবি আপনার কাছে আসতে চাই যে আপনার এই যে সংগঠন, এই সংগঠনের অ্যাক্টিভিটিস গুলো একটু তুলে ধরুন কি? ধন্যবাদ কামাল স্যার। আসলে আমাদের স্বপ্নিল চট্টলা, আমরা ঠিক করোনা পরিস্থিতি যখন আমাদের চট্টগ্রাম বা পুরো তথা বাংলাদেশ যখন লকডাউনের পথে, ঠিক এর 2-3 দিন আগে থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। আমরা প্রথমে পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য লিফলেট বিতরণ করি এবং আমরা মাস্ক বিতরণ করি, সেই সাথে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। যারা আমরা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার গুলো দিই হচ্ছে যারা মোটামুটি কিনতে পারবে না, যাদের কাছে টাকা নেই, আই মিন যারা পথ শ্রমিক বা রিক্সা ড্রাইভ করেন বা এই টাইপের মানুষজনকে আমরা হ্যান্ড স্যানিটাইজার দেখে দেখে দেই এবং প্রত্যেকটা যানবাহনে আমরা চেষ্টা করি জীবাণুনাশক ছিটানোর জন্য। এরপর পরে আমরা লকডাউনের আওতায়, আই মিন যেটা সাধারণ ছুটি বলা হয় আমাদের বাংলাদেশে, আমরা ওই সাধারণ ছুটির সময় আমরা যখন দেখতে পাই আমাদের খুবই খাবারের সংকট বা এই টাইপের একটা কিছু তৈরি হতে, তখন আমরা ত্রাণ বিতরণ করি। প্রথম দফায় আমরা 50 প্যাকেট দিই। এর পরবর্তীতে আমরা প্রজেক্ট ডোর টু ডোরের আওতায়, মানে আমাদের ফেসবুক পেজে যারাই মেসেজ করেছেন, আমরা চেষ্টা করেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে নিজে যে বাইক দিয়ে ড্রাইভ করে কখনো বা কারো দিয়ে পাঠিয়ে দিয়ে আমরা প্রায় এখন পর্যন্ত 500-র উপরে পরিবারকে আমরা ওই ওই সময় খাবার বিতরণ করি। এর পরবর্তীতে আমরা ঈদ ফুড প্যাক, যখন রমজানের প্রায় শেষের দিকে চলে আসে, আমরা ঈদ ফুড প্যাক রেডি করে আবারও চেষ্টা করেছি আবার তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার। এবং এর পরিবর্তিতে আমরা দুইবার আপনার ইফতার বিতরণ কর্মসূচিটা রাখি। একবার আমরা ফিঙ্গে বাজার ওয়ার্ডস্থ কাউন্সিলর কার্যালয়ে আমরা কিছু ইফতার বিতরণ করি এবং আমাদের যে ওখানে পাশেই আরেকটা জায়গায় আমরা কিছু দিই এবং এর পরবর্তীতে আমরা আরো একবার ভাসমান মানুষের মাঝে আমরা ইফতার বিতরণটা করি। এই পর্যন্ত আমাদের স্বপ্নিল চট্টলার এই 6টি প্রজেক্ট আমরা করেছি এবং সামনে হয়তো আরো কিছু প্রজেক্ট আমরা করব। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আলবি। আমি মুক্তা আপনার কাছে আসতে চাই যে আপনার সংগঠনের পরিস্থিতি কি একটু জানাবেন? আসসালামু আলাইকুম। যখন পুরো বিশ্ব করোনা ভাইরাসের পরিস্থিতিতে থমকে গিয়েছে, তখন আমরা আসলে আজ করতে পারছিলাম যে এটা যেহেতু ছোঁয়াচে এবং মহামারী, সেহেতু এটা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে বা এরকম একটা সবাই ধারণা করেছে। তারপর থেকে আমরা নিজেরা যতটুকু পারলাম ততটুকু সচেতন হয়েছি। তারপর আমরা আমাদের সংগঠন থেকে চেষ্টা করেছি সাধারণ মানুষকে সচেতন করার জন্য। প্রথমত আমরা 23শে মার্চ থেকে শুরু করি। 23শে মার্চ আমরা 200 সাবান বিতরণ দিয়ে প্রথম আমাদের কার্যক্রমটা শুরু করি। তারপর থেকে ধাপে ধাপে আমরা দেখলাম যে বাজারের মধ্যে স্যানিটাইজারের মূল্যটা খুব চড়া দামে বিক্রি হচ্ছে। তো তখন কি করা যায় সেটা ভাবতে গিয়ে আমরা কি করলাম, আমাদের যে সংগঠনের উপদেষ্টা এবং যিনি নিজে একজন ডক্টর, তো তার পরামর্শ নিয়ে আমরা নিজেরা স্যানিটাইজার উৎপাদন করলাম এবং ওইগুলা মানুষের মধ্যে বিতরণ করলাম। প্রায় 1000 স্যানিটাইজার আমরা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি, রাস্তায় ঘুরে ঘুরে যারা কিনতে পারবে না এমন। তারপর হচ্ছে 1000 গ্লাভস বিতরণ। তারপর সেখানে আমাদের ছিল গ্লাভস বিতরণ ছিল এবং রাস্তার আশেপাশে যারা সচেতন না, যেমন ফুটপাতে বসে থাকে, শুয়ে থাকে, এরকম মানুষগুলোর জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সংগঠন থেকে। মূলত আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার এলাহি ফয়সাল, ওনার সাহায্যে আমরা মূলত আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করেছিলাম। ধন্যবাদ। এই 4 জনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সংগঠনের প্রাথমিক যে কার্যক্রম সেগুলো জানানোর জন্য। উর্বি, আপনার কাছে এখন আসি যে আপনাদের এই যে কার্যক্রমগুলো একটু বর্ণনা দিলেন, সেই কার্যক্রমগুলো মূলত কোন অঞ্চলে সম্প্রসারিত হয়েছে, কোন অঞ্চলের মানুষকে আপনারা এই কার্যক্রমগুলো? স্যার আমরা মানে অঞ্চল, স্যার আপনি কি অঞ্চল জানতে চেয়েছেন? মানে কোনখানে, মানে কার্যক্রমগুলো কোথায় হচ্ছে? জি স্যার, বেসিক্যালি স্যার আমরা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেছি। পুরো চট্টগ্রামেই আমাদের মানে বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমগুলো চলেছে। বেসিক্যালি আপনার বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা এই অঞ্চলটাতেই আমরা বেশি করেছি। এছাড়া আমরা আসলে বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা জয়েন্টলি অনেক কাজ করা হয়েছে। যেমন সিএমপির সাথে কাজ করা হয়েছে, আমাদের
চুয়েটের সাথে চুয়েটিয়ান ফান্ডস, তারপর হচ্ছে কি বিভিন্ন বিকেএমইএ, তারপরে আপনার বাংলাদেশ বিকেএমইএ এর সাথে কাজ করা হয়েছে, বিদ্যানন্দের সাথে লাস্ট কাজ করা হয়েছে। তো স্যার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করাতে বিভিন্ন জায়গায় আমাদের কাজ হয়েছে, কিন্তু বেসিক্যালি চিটাগং কেন্দ্রিক, পুরো চিটাগং কেন্দ্রিক আমরা কাজ করার চেষ্টা করেছি। বিদ্যানন্দের সাথে কি কাজ হলো? বিদ্যানন্দের সাথে স্যার আপনি হয়তোবা জানেন, এবং চট্টগ্রামবাসীর জন্য একটা খুবই সুখবর, সেটা হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং সিএমপি এরা দুটি প্রতিষ্ঠান মিলে চিটাগং এর 41 নম্বর ওয়ার্ডে আপনার একটি ফিল্ড হসপিটাল প্রতিষ্ঠা করছে বিকে কনভেনশন হলে। এটা হচ্ছে আপনার বাটারফ্লাই পার্কের পাশেই, হয়তো যারা নেভাল গিয়েছি আমরা অনেকেই চিনি বাটারফ্লাই পার্ক, সেটার পাশেই 50 শয্যার এবং আস্তে আস্তে সেটাকে 100 শয্যার একটি হাসপাতাল তৈরি করা হবে, সেন্ট্রালাইজড আপনার অক্সিজেন সহ। সেইখানে স্যার আমরা আসলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমাদের কিছু মেম্বার আছে যারা একটু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, অথবা এরা হচ্ছে আমাদের একটি জীবাণুনাশক টানেল বানিয়ে দিয়েছে, সেটা আমরা সাপোর্ট দিয়ে আসছি। এছাড়া বিভিন্ন সহযোগিতা যদি লাগে, লোকাল সাপোর্ট, সেটা যদি তাদের লাগে সেই ধরনের সাপোর্ট আমরা দিচ্ছি আর কি স্যার। আচ্ছা, বিদ্যানন্দের যে 100 শয্যার হাসপাতাল হবে সেখানে কি মানে করোনা রোগীদের সমস্ত চিকিৎসা ব্যবস্থা থাকবে? স্যার সমস্ত, আমি যতটুকু পর্যন্ত জানি স্যার, সেটা হচ্ছে সমস্ত হয়তো বা থাকবে না, তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। এখন স্যার আপনার আইসিইউর অল্টারনেটিভ হিসাবে যে জিনিসটা ইউজ করা হয় আপনার একদম, আমি নামটা ভুলে গেছি, একদম পুরো অক্সিজেন সরবরাহ করে একদম, সেই জিনিসটা হয়তো বা থাকবে, মানে আইসিইউর বিকল্প হিসাবে থাকবে। বাট 100% তো স্যার অস্থায়ী একটা হসপিটালে সম্ভব না। তো তারা সর্বোচ্চ, বাংলাদেশে সর্বোচ্চ যতটুকু চিকিৎসা দেওয়া যায় একটা ফিল্ড হসপিটালে, তারা ততটুকু দেওয়ার চেষ্টা করবে। সেটি। ধন্যবাদ আলবি আপনাকে। মেহবুব আলী, আপনাদের যে সেবা কার্যক্রম সেটি মূলত কোন অঞ্চলের মানুষের জন্য আপনারা করে চলেছেন এই পর্যন্ত যা হলো? আচ্ছা, ধন্যবাদ। আমাদের যে কার্যক্রমগুলো ছিল মূলত আমরা চট্টগ্রামকে নিয়ে কাজ করেছি। শুরুর দিকে আমরা চট্টগ্রামের টাউনের মধ্যে, চট্টগ্রাম শহরে যারা স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার আমরা বিতরণ করেছি চট্টগ্রাম টাউনের মধ্যে। এবং এর পরবর্তীতে যখন আমাদের খাবার বিতরণ প্রজেক্টটা শুরু হয়েছিল তখন আমরা সেটা শুধুমাত্র চট্টগ্রাম শহরে এটা না রেখে আমরা এটাকে চট্টগ্রামের বাইরে, বিশেষ করে পটিয়া উপজেলা, আনোয়ারা উপজেলা এবং আমাদের যে রাউজান, রাঙ্গুনিয়া, এসব জায়গাতেও আমরা এটা ছড়িয়ে দিয়েছি। এবং আমরা আমাদের ফেসবুক পেজ, আমাদের ব্যক্তিগত আইডির মাধ্যমে আমরা অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি। বিশেষ করে মধ্যবিত্ত যারা আছেন তারা অনেকে সংকটের কারণে, নিজেদের অবস্থানের কারণে খাবারের যে সমস্যায় ভুগছিলেন সেটা ওনারা বলতে পারেননি। আমরা অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি প্রকাশ্যভাবে, হয়তো বা বিশেষ করে এখন আমরা আমাদের যারা আছেন তারা অনেকে সংকটের কারণে যেখানে কারণে ওনারা খাবারের যে সমস্যা আমরা নিতে গিয়েছি সেটা ওনারা বলতে পারেনি, যেখানে আমরা যেতে পারিনি প্রকাশ্যভাবে, হয়তো বা আমাদের এখন আমরা আমাদের স্থানীয় পুলিশ থেকে, স্থানীয় থানা যেগুলো আছে, স্থানীয় থানার মাধ্যমে এবং যারা সামাজিক সংগঠন যেগুলো এলাকা ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করেছি ওই নির্দিষ্ট পরিবারগুলোতে খাবার পৌঁছানোর জন্য। তো এর পরবর্তীতে আমাদের যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের সাথে আমাদের যে বড় আকারের যেটা খাবারের বিতরণের প্রোগ্রাম ছিল, আমরা সেটা চট্টগ্রামের যে উত্তর বিভাগের যে 4টি থানা আমরা মূলত সেখানে করেছি। এরপরে উপজেলাতে আমরা 5টা উপজেলাতে আমরা এটা আমাদের এই খাবারের বিতরণটা ছিল। আমাদের সাথে যুক্ত হয়েছেন শামসুদ্দোয়া পলাশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পলাশ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সম্ভবত শুনতে পাচ্ছেন না উনি। আলবি, আপনার কাছে আসি, যে এখন আপনাদের যে কার্যক্রমগুলো সেগুলো মূলত কোন অঞ্চলের মানুষের জন্য ছিল? ধন্যবাদ। আমরা আসলে চেষ্টা করেছি মূলত চট্টগ্রাম মহানগরকে টার্গেট করে কাজগুলো করার। যেহেতু আমরা এই লকডাউন বা সাধারণ ছুটিতে আমরা চট্টগ্রাম শহরের বাইরে যেতে পারছিলাম না, সেক্ষেত্রে আমরা চট্টগ্রাম শহরের মধ্যে কাজগুলো করে আমরা প্রথমত টার্গেট করি হচ্ছে আমার নিজের যে বাসা, এই এলাকাটার চারপাশ, মানে বাকুলিয়া এলাকায় আপনি জানেন যে এখানে অনেক দিনমজুর থাকে, যারা চাইলেই আর কি খাবার বা শুকনো খাবার ব্যবস্থা করতে পারছিল না। তো আমি যোগাযোগ করে বাসায় বাসায় যেয়ে রাতের বেলায় প্রজেক্টটা আমরা যেটা করি, যে প্রজেক্ট ডোর টু ডোরের আওতায় যে আমরা যে খাবারটা দেই,
আমরা রাতের বেলা 12টা থেকে 1টার দিকে আমরা মূলত যাই এবং দরজার সামনে রেখে চলে আসি, যাতে তারা বুঝতে না পারে যে তাদেরকে এটা গিফট দেওয়া হচ্ছে বা ত্রাণ দেওয়া হচ্ছে বা কি দেওয়া, যাতে বুঝতে না পারে। এভাবে আমরা মূলত কাজগুলো করি। এবং আপনি জানেন যে আমাদের ফেসবুক পেজে বা আমাদের গ্রুপের মধ্যে আমাদের সবকিছু ডিটেলস দেওয়া থাকে। এবং এর বাইরে আমরা আরেকটা যেটা করার চেষ্টা করেছি, যে আমাদের ফেসবুক মেসেজ গুলো যেখানে এসছে, এমনও দেখা গেছে আমাদের ঠিক সিটি গেটের ওই জায়গা থেকে পর্যন্ত আমার কাছে মেসেজ এসছে, এবং ওই মুহূর্তে চট্টগ্রামের লোকাল গাড়ি দূরের কথা, পার্সোনাল গাড়ি নিয়ে বেরোতেও কষ্ট হয়ে যাচ্ছে এবং আমাকে দুইবারও ট্রাফিকের মুখোমুখি হতে হয়েছে এই ব্যাপারে। যদিও ত্রাণের সাপেক্ষে হয়তো আমি বা আমার ব্যক্তিগত খাতিরে আমি ওই জায়গা থেকে সেফ হয়ে যেতে পারেছি, তবে ওই মুহূর্তে আমরা চেষ্টা করেছি আমাদের ত্রাণগুলো পৌঁছে দিতে। এবং শুধুমাত্র যে সিটি গেট তা না, মানে চট্টগ্রাম শহরের মধ্যে আমরা যেখানেই মেসেজ পেয়েছি, শুধুমাত্র আমি যতটুকু মনে পড়ে হালির শহর একটা একটা প্যাকেট ছাড়া আমরা সব জায়গায় পৌঁছে দিতে পেরেছি। কিন্তু হালির শহরের ওই প্যাকেটটা আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে বাড়িতে চলে যায়। তো আমাদের ওই একটা প্যাকেটে মিস হয়, মানে এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে বা আমার অপারগতা বলতে হবে, যে আমাদের কোনোভাবে ভ্যাকেল ব্যবস্থা করতে হবে ওই জায়গাটা পৌঁছাতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা চেষ্টা করেছি মহানগরের মধ্যে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের রিকোয়েস্ট এসছে আমরা শেষ করেছি, এবং ঈদের পর পর আমরা আমাদের কার্যক্রমকে বন্ধ করি। ধন্যবাদ। ধন্যবাদ আলভি। মুক্তা, আপনাদের সংগঠনের কার্যক্রমগুলো কোথায় ছিল? জি, আমাদের সংগঠনের কার্যক্রমগুলো মূলত চট্টগ্রাম, রাজশাহী এবং ফেনী 3টা জায়গায় সম্পন্ন হয়েছে। আমাদের সংগঠনের মোট 3টি শাখা। চট্টগ্রাম, রাজশাহী এবং কোথায়? ফেনী। ফেনীতে। আচ্ছা। আর হ্যাঁ, মোট 3টি শাখায় আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়েছে। আর হচ্ছে যে আমরা ত্রাণ মূলত শুরু করি প্রায় 545 পরিবারকে এ পর্যন্ত আমাদের প্রায় ত্রাণ দেওয়া হয়েছে, এবং 100 পরিবারকে রমজানের মধ্যে ঈদ বাজার, তাছাড়া হচ্ছে যে 84 পরিবারকে সেহরি ও ইফতার প্রদান করা হয়েছে। প্রত্যেকটা যখন মধ্যবিত্তদের শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলেন। যখন দেখা যাচ্ছিল যে করোনার প্রাদুর্ভাবটা যখন পুরোপুরি আমাদের এখানে শুরু হয়ে গেছিল, তখন দেখা যাচ্ছে যে রাস্তায় অসহায় মানুষরা বসে আছে, খাবার পাচ্ছে না। তখন ঠিক আমরা আমাদের সংগঠন থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি, এবং রাস্তায় অসহায় যত মানুষ ছিল আমাদের এই চট্টগ্রাম এলাকা ভিত্তিক রেলওয়ে স্টেশন থেকে শুরু করে আমাদের এখানে প্রায় 3টা বস্তি এবং রেলওয়ে চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশন, সেই জায়গাগুলো আমরা কেন্দ্র করে আমাদের কার্যক্রমগুলো করেছি। এবং প্রতিদিন আমরা সর্বনিম্ন 100 থেকে শুরু করে প্রতিদিন সর্বোচ্চ 300 মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া রমজানের প্রায় আমাদের 25 রমজান পর্যন্ত আমাদের কার্যক্রমগুলো চলেছে। সেই 25 রমজান পর্যন্ত আমরা তাদেরকে ইফতার করানোর চেষ্টা করছি প্রায় রাতের বেলা। যখন তারপরে আসলো মধ্যবিত্তদের কথা, অসহায় দরিদ্রদের পর মধ্যবিত্তরা আসলো। সেই মধ্যবিত্তরা কারো থেকে চাইতে পারে না বা মুখ খুলে বলতেও পারে না, যে কারণে আমরা আমাদের পেজে তাদের জন্য একটা ফেসবুক পেজে তাদের জন্য একটা সুযোগ করে দিই, যে যদি আপনারা মধ্যবিত্তরা যারা আপনারা চাইতে পারেন না তারা আমাদেরকে নক করেন, আমরা আপনাদের কোনো কথা কারো কাছে শেয়ার করবো না এবং গোপন রেখে আপনাদের আমরা যতটুকু পারি সহায়তা করব। তো তখন বিভিন্ন অনেক ধরনের মানুষ আমাদেরকে নক করলো। আমরা যাচাইয়ের মাধ্যমে প্রায় 345 পরিবারকে মধ্যবিত্ত ত্রাণ বিতরণ করেছি। ত্রাণ অবশ্য বলবো না, আমরা সেটার নাম দিয়েছিলাম খাদ্য সামগ্রী উপহার। ধন্যবাদ। উর্বি, আমি আপনার কাছে আসি। মূলত যে পরিস্থিতি এই মুহূর্তে, আপনার কি মনে হয় যে আমাদের খাদ্য সহযোগিতার বাইরে কোনো লোক আছে বলে আপনার মনে হয়? খাদ্য সহযোগিতার বাইরে স্যার? হ্যাঁ, মানে পায়নি এমন কোন মানুষের কি আছে যে খাদ্য সহযোগিতা সরকারি, বেসরকারি অথবা যে সংগঠনগুলো আছে, এগুলো জনপ্রতিনিধিরা যে হারে খাদ্য সহযোগিতা দিচ্ছে, এর বাইরে কি কেউ খাদ্য সহযোগিতা পায়নি, এমন কি চোখে পড়েছে বা কারো কাছ থেকে মেসেজ এসেছে যে খাদ্য সহযোগিতা পায়নি? স্যার এটা আসলে একটা আমার মতে বেসিক্যালি এটা আসলে একটা খুব জটিল প্রশ্ন। কারণ যেহেতু মানে এখানে কোনো ডাটা নাই, মানে সুন্দর করে অনেকেই ডাটা নেওয়া হয় নাই। যেমন স্যার আমরা যখন কাজ করি আমরা দেওয়ার আগে স্যার আগে ডাটা সংগ্রহ করি, অর্থাৎ আমরা আগে নাম লিস্ট করি আমাদের প্রজেক্টের জন্য, তারপরে আমরা দেই। তখন আমরা মানে শিওর ছিলাম যে
মানে কে পাচ্ছে কে পাচ্ছে না। তো পরবর্তীতে যেটা আসলে এই কাজটা আসলে অনেকেই করে নাই, সেই কারণে হইছে আপনার অনেকে একাধিকবার পাইছে ত্রাণ সহযোগিতা, অনেকে একবারও পায় নাই। অর্থাৎ সুষ্ঠু করে বন্টন যে বিষয়টা, আমাদের দেশে প্রচুর বন্টন হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই এগিয়ে আসছিলেন। যখন লকডাউন চলে, প্রতিটা গলি থেকে, প্রতিটা মহল্লা থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন থেকে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকেও আমি ছুটে আসছে দেখছি, ত্রাণ সহযোগিতা দিতে দেখছি। আহ যেহেতু এটা ডাটা নাই, সুষ্ঠুভাবে দেওয়া হয় নাই, তো আমি মনে হয় যে অনেকেই পায় নাই। আমার থেকে কেন জানি মনে হয়, কারণ আমি ওই দিনও এরকম একটা নিউজ পাইছি, একজন মহিলা এসে বলতেছে। এখন এটাও আপনি বলতে পারবেন না যে যে বলতেছে এখন যে আমি পাই নাই, সেটাও কতটুকু সত্য, যেহেতু সেন্ট্রালাইজড ভাবে কোনো ডাটা সংগ্রহ করা হয় নাই বা সুন্দর করে জিনিসটা মনিটরিং করা হয় নাই। আমরা আমরা চেষ্টা করছি নিজেদের জায়গা থেকে উপায় ছিল এতটুকু। না, উপায় ছিল না, কিন্তু যে এই মহামারীটা আসলে বলে কই আসে, এটা একটা ফ্যাক্ট। সেই জায়গা থেকে আসলে ডাটা সংগ্রহ আসলে একটু ডিফিকাল্ট কাজ, আমার মনে হয় আর কি। সেটি তো আমাদের সাথে যুক্ত হচ্ছে পলাশ। আপনাকে তো আমরা পাচ্ছি না, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, পলাশ শুনতে পাচ্ছি। পলাশ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শামসুদ্দ পলাশ, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন। আপনাকে তো আমরা একটু দেরিতে পেলাম, তো সেই ক্ষেত্রে আমরা আপনার যে সংগঠন, এই সংগঠনের অ্যাক্টিভিটি কি, মানে গত এই 3-4 মাসে করোনা শুরু হওয়ার পর থেকে? জি, আসসালামু আলাইকুম। আমার যে সংগঠনটি, আমি যে সংগঠনে কাজ করি, সংগঠনের নাম হচ্ছে যোদ্ধা। আমরা বেসিক্যালি চট্টগ্রাম মহানগর নিয়ে কাজ করেছি গত 3-4 মাস, মানে করোনার প্রথম থেকে, আবির্ভাবের প্রথম থেকে এই পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে আমাদের কার্যক্রমটা বেশি ছিল। প্রথম অবস্থায় ছিল আমাদের যেহেতু নিজের এলাকা, আগে নিজের এলাকাকে আমরা সেভ করার জন্য চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের এলাকার প্রতিটি জায়গায় কীটনাশক, করোনার থেকেও কি বলেন? যাতে সবাই বাঁচতে পারে সেটা আমরা চেষ্টা করেছি, এবং আমরা আলহামদুলিল্লাহ এটাতে সাফল্য পেয়েছি। এবং আমাদের এলাকাটা যেহেতু হালি শহরের আই ব্লক, সেখানের যে মহল্লা কমিটি আছে, আই ব্লক মহল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ওনারাও আমাদের সঙ্গে কাজ করেছেন একই সঙ্গে এলাকায় কীটনাশক স্প্রের ব্যাপারে। এর পরবর্তীতে যখন ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হলো, প্রথম অবস্থায় আমরা আসলে ত্রাণ সামগ্রী বিতরণে যাইনি। আমরা প্রথম 15 থেকে 20 দিন আমরা কোনো ত্রাণ সরবরাহ করিনি, কোনো ত্রাণ কোনো জায়গায় বিতরণও করিনি। আমরা আসলে প্রথমটা পর্যবেক্ষণে ছিলাম যে কোন দিকে কাজটা করলে একটু বেটার হয়। তো পরবর্তীতে আমরা প্রথম অবস্থায় গিয়ে ত্রাণ দিয়েছিলাম, তবে সেটা আরেকটি সংগঠনের মাধ্যমে, সেটা হচ্ছে মাহমুদা আক্তার ফাউন্ডেশন, একটা সংগঠন আছে আমাদের এখানে, ওদের সঙ্গে সমন্বয় করে আমরা ত্রাণ দিয়েছিলাম। শুকনো খাবার, ত্রাণ বলতে শুকনো খাবার, সেটা দিয়েছিলাম। এর পরবর্তীতে আমরা আমাদের যোদ্ধা সংগঠনের পক্ষ থেকে রান্না করা খাবার সরবরাহ করি প্রতিটি জায়গায়। এরপর যখন সব দিক থেকে যখন ত্রাণ বিতরণ শুরু হলো, তখন আমরা যেটা দেখলাম, যেটা মোটামুটি সবার কথা যতটুকু শুনেছি আমি, কারিগরি ত্রুটির কারণে অনেক কিছু শুনতে পারিনি, তাও যতটুকু বুঝলাম যে নিম্নবিত্তরা কিন্তু সবাই পেয়েছেন, মধ্যবিত্তদেরকে নিয়ে কাজ করার ছিল। তো আমরাও চেষ্টা করেছি, যারা মধ্যবিত্ত আছেন, যারা মুখ খুলে কাউকে বলতে পারছেন না, নিজের কষ্টের কথাটা বলতে পারছেন না, নিজের অভাবের কথাটা বলতে পারছেন না, আমরাও সেই দিকে অগ্রসর হয়েছি। আমরা ওনাদের ডোর টু ডোর সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ত্রাণের ক্ষেত্রে আমরা ত্রাণ দিচ্ছি খুব কম, একদম কম। সর্বসাকুল্যে মিলে খুব সম্ভবত 50টি পরিবার হবে যাদেরকে আমরা শুকনো খাবার বিতরণ করেছি। রান্না করা খাবার অনেক পরিমাণ, সেটা আমরা কখনো কাউন্ট করিনি। আমরা দিয়েছি সেটা হচ্ছে নগদ টাকা। আমরা একটা জিনিস চিন্তা করেছি যে প্রত্যেকটা সংগঠন শুকনো খাবার দিচ্ছে, রান্না করা খাবার দিচ্ছে, এরপরও যেটা শর্ট থাকে সেটা হচ্ছে নগদ টাকা। খাবার পাচ্ছে কিন্তু নগদ টাকারও কিন্তু দরকার। তো সেই ক্ষেত্রে আমরা করেছি, আমাদের যখন যেটা ডোনেশন এসেছে, অনেক সময় দেখা গিয়েছে সপ্তাহে মিলে মাত্র 5,000 টাকা আমাদের কাছে এসেছে, আমরা 500 টাকা করে দিয়ে বিতরণ করেছি। আবার দেখা গেছে তার এক সপ্তাহ পরে 20,000 টাকা এসেছে,
সেটাও আমরা 1000 অথবা 500, 1000 এভাবে করে আমরা বিতরণ করেছি। এবং বিতরণের সবচেয়ে মূল ফ্যাক্টর ছিল আমাদের ইনবক্সে আসা যেসব মেসেজ এসেছিল, ওসবের উপর ডিপেন্ড করেই আমরা ত্রাণগুলো দিয়ে নগদ টাকাটা আমরা বিতরণ করেছি। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা দরকার, আমাদের যারা চট্টগ্রামের যেসব স্বেচ্ছাসেবক কাজ করেছেন, যাদের সঙ্গে লিঙ্ক আছে, আমাদের সবার মিলে কিন্তু একটা সাইট ছিল, সেটা হচ্ছে করোনায় ত্রাণ সমন্বয় একটা এই নামের আমাদের একটা গ্রুপ চ্যাট ছিল। সেই গ্রুপ চ্যাটে একদম প্রতি মিনিটে মিনিটে আপডেট আসতো। হয়তো দেখা গেছে আপনি থাকেন চাঁদগাঁও, আপনার কাছে মেসেজ গিয়েছে যেটা হালি শহরের, যেহেতু আমি হালি শহরে আছি, আপনি এখানে এটা দেওয়া দরকার। তো ওইরকম মেসেজ যখন যেগুলো আমাদের কাছে আসতো, আমরা চেষ্টা করেছি রিপ্লাই দেওয়ার জন্য। এবং আমরা যখন আমাদের কাছে মেসেজ গুলো আসতো, আমরা আগে জিজ্ঞেস করে নিতাম যে ওনার কোনটা প্রয়োজন, শুকনো খাবার, রান্না করা খাবার, না টাকার কোনটার প্রয়োজন, নগদ অর্থ কোনটার প্রয়োজন। তো হয়তো দেখা গেছে জি, আপনাকে শুনছি, বলেন। সম্ভবত পলাশ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? উনি সম্ভবত ডিসকানেক্ট হয়েছেন। তো আমি মেহবুব আলী আপনার কাছে আসবো যে আপনি এই গত 3-4 মাস কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কি, করোনায় কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা একটু শেয়ার। ধন্যবাদ। আসলে আমি দেখেছি, কাছ থেকে দেখেছি যে প্রচুর এবারে যে 26 তারিখ সাধারণ ছুটি ঘোষণা করার পর থেকে চট্টগ্রাম শহরব্যাপী, এটা অবশ্যই সারা দেশব্যাপী বলতে হবে, তবে আমি বিশেষ করে বলবো চট্টগ্রাম, আমার মনে হচ্ছে নিকট অতীতে আমার যতটুকু ইয়ে হলো, আমি এটা এটাও বলতে পারি যে এই কঠিন সময়ে চট্টগ্রামের ব্যবসায়ী, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং যাদের সামর্থ্য ছিল, প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসছে। এবং এটা কিন্তু অভূতপূর্ব একটা বিষয়, স্বতঃস্ফূর্ত একটা বিষয়। আমি যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে আমি কিছু ঘনিষ্ঠভাবে কাজ করা হয়েছে আমার, তো সেদিক থেকে আমি ইয়ে করে দেখি যে আমাদের ডিসি নর্থ সাহেব যে একটা উদ্যোগ নিলেন, সেখানে চট্টগ্রামের বিভিন্ন বড় বড় যারা শিল্পপতি আছেন, টিকে গ্রুপ, তারপর বিএসএম গ্রুপ, বিএসআরএম গ্রুপ, ওয়েল গ্রুপ, এই ধরনের বড় বড় গ্রুপ, ওনারা যারা স্বত্বাধিকারী যারা আছেন, ওনারা নিজের তাগিদে যোগাযোগ করে ওনাদের একটা সম্মতের একটা ওনারা ওখানে দিয়েছিলেন, এবং সেটা দেখা যাচ্ছে একটা বিশাল একটা অ্যামাউন্ট হয়েছিল। সেখান থেকে আমাদের ডিসি সাহেব এটা ডিস্ট্রিবিউট করে বিভিন্ন থানা ওয়াইজ এটাকে খাবার, শুকনো খাবার, টাকা, এবং আমরা দেখতে পেয়েছি আপনার 2000 ব্যাগের মধ্যে প্রথম ধাপে বর্তমানে আমার জানা মতে প্রায় 10,000 পরিবারের নিকট খাবার পৌঁছানো হয়েছে, যেটা আমরা যদি প্রতি পরিবারে যদি 5 জন করে যদি হিসাব করে, সেক্ষেত্রে আমরা প্রায় 50,000 মানুষের কাছে ন্যূনতম 10 দিনের করে খাবার পৌঁছানো হয়েছে উত্তর বিভাগের পক্ষ থেকে। যেহেতু আমাদের অ্যাডভাইজার উত্তর বিভাগের ডিসি হিসেবে আছেন, আমাদেরকে উনি বিভিন্ন সময় নির্দেশনা দিয়েছেন, যে কোনো কাজ উনি আমাদেরকে ডেকেছেন, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে যথেষ্ট চাইতেও বেশি পরিমাণ খাবার বিতরণ করা হয়েছে। তবে কিছু বিষয় সব জায়গায় আসলে যেটা হয়ে থাকে, অনিয়ম সব জায়গাতেই হয়েছিল। আমাদের যেখানে পুলিশের থানার পক্ষ থেকে প্রত্যেকটা থানার যে ওসি সাহেবদের কাছে যখন আগে এমন একটা বিষয় ছিল, মানে থানার ওসি সাহেবের ফোন পাইলে পরে মানুষ ভয় পাইতো। এখন ওসি সাহেব ফোন করেন, আমি জানি আমাদের যে 5 থানার ওসি আছেন, আমাদের যে চাঁদগাঁও থানার ওসি, বাইরে থানার ওসি, প্রত্যেকটা থানার ওসিরা যেটা তাদের নিজের দায়িত্বের বাইরে গিয়ে, যেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, সেটার বাইরে গিয়ে উনি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যারা অসুবিধায় ছিলেন উনি খোঁজ পেয়েছেন। প্রত্যেকটা মানুষের ঘরে রাতের বেলা, যেহেতু দিনের বেলা যদি পাঠায় সেক্ষেত্রে অনেকের চোখে পড়বে, রাতের বেলা অন্ধকারে উনি ওসি সাহেবের পক্ষ থেকে উপহার স্বরূপ এইভাবে আমাদের এই জিনিসগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে। এটা কিন্তু আমার মনে হয় যেটা অভূতপূর্ব একটা বিষয়। চট্টগ্রামের নিকট অতীতে সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো কিছুই দেখা যায় নাই। এবং আমি একটা জিনিস আমি খেয়াল করেছি যে চট্টগ্রামে যারা শিল্পপতি আছেন, ওনারা সবার আগে গুরুত্ব দিয়েছেন নিজ নিজ এলাকা, যাদের বাড়ি হচ্ছে, যেমন আমার বাড়ি পটিয়া, সেক্ষেত্রে আমরা পটিয়াকে আমরা এটা করেছি, আমার আশেপাশে যারা আছেন, যারা অসহায় দুস্থ আছেন, তাদেরকে সবার আগে হেল্প করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম মহানগর এবং অন্যান্য উপজেলাতে ওনারা কাজ করেছেন। তো এটা আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি
যে কিছু মানুষ অবশ্যই বঞ্চিত হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। কারণ এটা যেহেতু সুসংগঠিতভাবে কিছু করা হয় নাই, সমন্বয়ের সাথে যেহেতু কিছু করা হয় নাই, সরকারিভাবেও সেভাবে সমন্বয় করা হয় নাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছিল খাবার দাবার, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মহানগর পুলিশ, বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ, শিল্প গ্রুপ এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন পর্যায় থেকে খাবার বিতরণ করা হয়েছিল। এই ক্ষেত্রে অনেকেই একাধিকবার পেয়েছে, অনেকে 4-5 বার পেয়েছে, অনেকে একবারও পায়নি। এখানে অনেকগুলা ইয়ে ছিল, সমন্বয়ের অভাব ছিল, যেটা আসলে ওভারকাম করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। আমি মনে করি না এটা সকলের সম্মিলিত উদ্যোগ ছাড়া এটা কখনো সম্ভব হবে না। বর্তমানেও কিন্তু খুব কঠিন সময় যাচ্ছে। আপনারা জানেন যে যে আর্থিক অবস্থা, বর্তমান মানুষের আর্থিক অবস্থা খুবই দুর্বল। আমরা রিসেন্টলি পত্রিকা দেখতে পাচ্ছি যে যারা শহরে থাকেন ওনারা অনেকে বাসা ছেড়ে দিচ্ছেন, ওনারা এফোর্ড করতে পারছেন না বাসা ভাড়া, এবং যে সন্তানদের স্কুলের খরচ এবং সার্বিক খরচ, যেগুলো পরিবারের যেসব খরচ, এগুলো বহন করতে না পারার কারণে ওনারা অনেকেই চট্টগ্রাম টাউন থেকে, কিংবা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহর থেকে অনেকে গ্রামে চলে যাচ্ছেন। তা আসলে যে অর্থনৈতিক একটা ইয়ে শুরু হয়েছে, আমার মনে হচ্ছে আমাদের সকলের এখনো সময় আছে। আমরা যদি মানে সংগঠিতভাবে উদ্যোগ নিই, ইনশাল্লাহ সরকারি পক্ষ থেকে যদি সবার এক উদ্যোগটা নেওয়া হয়, আমরা সবাই যদি চেষ্টা করি, আমাদের যে আর্থিক যে দুর্বলতা, ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা মানুষ, হয়তো আমাদের সম্মানিত উপস্থাপক সাহেব আমার সাথে একমত হবেন যে আমি যেহেতু ফিল্ড থেকে কাজ করে আসতেছি, আমি দেখতে পাচ্ছি যারা আর্থিকভাবে সংগতিপূর্ণ ছিলেন ওনারাও এখন খুবই অসুবিধার মধ্যে দিয়ে আছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের লয়ারদের মতো যারা ভালো অবস্থানে ছিলেন, ওনারা 2-3 মাস স্টাফ এবং অফিস খরচ এবং আশেপাশে যারা ওনাদের উপর যারা নির্ভরশীল, তাদের খরচও ওনারা মেনটেন করতে পারতেছেন না। 3 মাস, 4র্থ মাস পড়ছে, এবং আমরা শিওর না যেটা আগামী 2-3 মাসের মধ্যে এটা সমাধান হবে কিনা, এই পরিস্থিতির উন্নতি হবে কিনা। এবং আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের লকডাউন শব্দটা এখন থেকে হয়তোবা এটাকে উজ্জ্ব করা হবে, লকডাউন করা হবে না কোথাও। এবং সাধারণ ছুটি যে ঘোষণা করা হচ্ছে এলাকা ভিত্তিক, যেমন আমাদের কাট্টলিতে সাধারণ ছুটি চলতেছে, লকডাউন চলতেছে। আজকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আমরা লাইভে দেখলাম একটা টিভি চ্যানেলে, উনি বলতেন যে সামনে থেকে এটা নির্দেশনাটা চেঞ্জ হবে, অর্থাৎ লকডাউন শব্দটা হয়তো উঠে যাবে এবং কোনো এলাকায় নির্দিষ্টভাবে লকডাউন থাকবে না, ছুটি থাকবে না, অন্যভাবে ওনারা এটাকে ইয়ে করবেন। এবং আমরা এটা নিয়ে আসলে খুবই আতঙ্কিত সাধারণ মানুষ হিসেবে, কারণ প্রত্যেকেরই পরিবার আছে। আমরা সবার আগে আমাদের পরিবার, তারপর আমাদের সমাজ, তারপর আমাদের দেশ। আমরা নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে যারা অসহায় যারা আছেন, যাদের ঘরে খাবার নেই, তাদের ঘরে খাবার পৌঁছানোর জন্য। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এটা করতে পারবো, এরপরে হয়তো আমাদের পক্ষে কিছু করা সম্ভব হবে না, কারণ সবকিছুরই একটা শেষ আছে, সবারই একটা নির্দিষ্ট সামর্থ্য আছে। আমি আসলে অনেক বলে ফেললাম। আমি আলবি আপনার কাছে আসবো। আমাদের একজন দর্শক এখানে একটি মন্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে যে মন্তব্য দিয়েছেন দর্শক, যারা বেকার হয়েছে তাদের কর্মসংস্থান করা সবচেয়ে জরুরি। এই ক্ষেত্রে সংগঠনগুলোর পাশে উচ্চপদস্থ সকলকে এগিয়ে আসা উচিত। এখানে কে এগিয়ে আসবে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে যে আলবি এই মুহূর্তে বেকার তো অসংখ্য মানুষ হয়ে গেছে, এদের জন্য কি করা যায়, আসলে মূলত কি করা উচিত, সাজেশন কি? আলবির মাইকটা কি মিউট করা আছে? হ্যাঁ, ইয়েস। আলবি আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আলবি আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। আলবি কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা এই বিষয়ে একটু উর্বি আপনার মন্তব্য নিই যে এই বিষয়ে কি করা যায়, মানে বেকার অসংখ্য মানুষ বেকার হয়ে যাচ্ছে, তো এদের বিষয়ে কি করা যায়, মূলত কি করা? আসলে এটি একদম সময় উপযোগী একটি প্রশ্ন। লাস্ট মান্থে ব্র্যাক একটি আপনার প্রতিবেদন দিয়েছে, যেখানে তারা জানিয়েছে যে প্রায় 3 কোটি মানুষ বাংলাদেশে নতুন করে বেকার হবে। তো আসলে এই জিনিসটা আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। দেখুন, এখানে তো আসলে আপনি প্রতিষ্ঠান বা একটা সংগঠন থেকে আপনি হয়তো বেশি কিছু করতে পারবেন না, এখানে সরকারের নীতিটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সাপোর্ট। তারপরেও যার যার নিজ স্থান থেকে যদি কর্মসংস্থান তৈরি করা যায়, বা ব্যবসা যেই ব্যবসায়ীরা আছেন তারা যদি একটা ব্যাকআপ প্ল্যান করে তাদের ব্যবসাটাকে চালিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব। যেমন স্যার, আপনার নিজের একটি স্কুল আছে, আপনার
স্কুলে হয়তো বা অনেক শিক্ষক আছেন, অনেক পিয়ন আছে, দারোয়ান আছে। আপনার স্কুলে সম্ভবত মানে আমি আপনার স্কুলে যাতায়াতের সময় দেখেছি 4-5 জনের মতো মনে হয় শুধু দারোয়ানই আছেন। তো এখন আপনার প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে তারাও কিন্তু বেকার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠানের যে মালিক, তাকে অবশ্যই একটা বিকল্প কিছু খুঁজে নিতে হবে। যেমন আমি আপনাকে মানে আপনাদের স্কুলেই দেখলাম যে খুব সুন্দর করে আপনারা অনলাইন ক্লাস শুরু করেছেন, অর্থাৎ বিকল্প ধারায়, সময় উপযোগী একটা ধারায় চলে গিয়েছেন। তো এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আসলে বিকল্প একটা ধারায় চলে যেতে হবে। প্রতিষ্ঠানটাকে সচল রাখতে হবে। সেই ক্ষেত্রে হয়তো কিছু কর্মসংস্থান বেঁচে থাকবে। এছাড়া কিছু নতুন কর্মসংস্থান নিজ নিজ জায়গা থেকে করে দেওয়া উচিত। আমি আরেকটা জিনিস নিয়ে খুবই কনসার্ন, কারণ হচ্ছে কি আমি দেখলাম যে অনেকেই ব্যক্তি পর্যায় থেকে শুধু রিক্সা কিনে দিচ্ছে, একটা ভ্যান গাড়ি কিনে দিচ্ছে। বাট মনে হয় কি মানে একটা রিক্সা অথবা ভ্যান গাড়ি দিয়ে বেকারত্বের যে সমস্যাটা সেটা দূর করা সম্ভব? আমার মনে হয় না কখনোই সম্ভব একটা দেশের ইকোনমি থেকে। তো এটা আসলে এখন বিশাল পর্যায়ে হয়ে গেছে, 3 কোটি নতুন বেকার, এটা বিশাল একটা সমস্যা আমাকে কি শুনতে হতে যাচ্ছে পাচ্ছেন? বাংলাদেশে। এবং শুনতে পাচ্ছি। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনের পরপরই আমাদের একটা ইকোনমি একটা বিশাল একটা ধস নামতে পারে, অনেকেই আশঙ্কা করছে। সিপিডি থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানই সে আশঙ্কা জানিয়েছে। তো এখন থেকে আমাদের একটু সচেতন হতে হবে, সরকারের পলিসিটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। সেটি একটু শেয়ার করলো যে একজন দর্শক জানতে চেয়েছে অসংখ্য মানুষ বেকার হয়ে যাবে, তাদের বিষয়ে কি করা যায়। এই বিষয়ে কোনো মানে কারো কাছ থেকে কোনো গাইডলাইন শোনা গেছে বা আপনার কোনো মতামত আছে এই বিষয়ে? আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আলবি শুনতে পাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আমি যদি একটু যোগ করতে চাই, আসলে প্রশ্নটা যেটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন ছিল। তো এটার উত্তরটা কিন্তু আমরা চাইলে একটু অন্যভাবে দিতে পারি। আপনি এখন দেখতে পাচ্ছেন অনেকে বেকার হচ্ছে, আর আমরা কিন্তু এখন বর্তমানে আমি এই গত কয়েকদিন লক্ষ্য করলাম, যেহেতু ত্রাণ দেওয়ার কারণে আমি অনেকবার বাসা থেকে বেরোতে হয়েছে। সেক্ষেত্রে আমি জিনিসটা লক্ষ্য করলাম যে আমাদের এইজের যে ছেলেরা, মানে আমরা যারা, আমি নিজে কিন্তু একজন ব্যবসায়ী উদ্যোক্তা বলতে পারেন। তো আমি নিজেও ব্যবসার সাথে জড়িত, কিন্তু এখন কিন্তু আমার নিজেরও ব্যবসা বন্ধ। মানে আমি যে ব্যবসার সাথে জড়িত আমি বলতে চাচ্ছি না, প্রফেশন আমি ওয়েডিং ফটোগ্রাফার, কিন্তু আমার নিজের ব্যবসাও কিন্তু বন্ধ আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু চাইলেই অন্য কোনো প্রফেশনে জড়াতে পারছি না। কিন্তু আমি দেখতে পেলাম যে অনলাইন যারা ফুড ক্যারি করছে বা অনলাইন যে সবগুলো ডেলিভারি বয় থেকে শুরু, এগুলো কিন্তু খারাপ চাকরি না, এগুলো কিন্তু কখনোই খারাপ বলতে পারবো না। সে আপনাকে একটা জায়গায় হেল্প করছে এবং কিছু দেখে হয়তো বা সে একটা ছোট আর্ন করতে পারছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা চাইলে অনলাইন জবগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। এবং আমার দেখা অনেক এডুকেটেড মাস্টার্স শেষ করা ছেলেরাও কিন্তু সাইকেল দিয়ে ফুড ক্যারি করে ফুড পান্ডা থেকে পৌঁছে দিচ্ছে। এবং আমার যদি সম্ভব হতো আমি হয়তো নিজেও এটা ট্রাই করতাম, যদিও আমার হয়তো আপাতত লাগছে না দেখে আমি এটা অংশগ্রহণ করছি না। এর বাইরে এখন আসলে পুরো বাংলাদেশ যেখানে স্থবির, এই মুহূর্তে আসলে নিজেকে বাঁচাটা অনেক বড় একটা ব্যাপার। আপনি নিজে বেঁচে যান, এই যাত্রা বেঁচে গেলে হয়তো পরবর্তী যাত্রায় আমরা আরো অনেক ভালো কিছু করতে পারবো। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং চট্টগ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু যারা উচ্চ পর্যায়ে বেশি মানুষ চেষ্টা করছে, লায়ন্স, রোটারি সবাই কিন্তু এগিয়ে আসছে কম বেশি। একটু আর একটা মাস বা 2টা মাস যদি আমরা হয়তো বা ধৈর্য ধরতে পারি, আমাদের যদি এখন যে অবস্থা আসলে বাঁচার, যেটা বাঁচা জরুরি হয়ে গেছে, হয়তো সামাজিক সংগঠনগুলো বা সরকারের তরফ থেকে কিন্তু আমাদের একটা ফান্ড দেওয়া হচ্ছে, আমরা চেষ্টা করছি ওইটা দিয়ে রিকভার করে আসার, কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা পাচ্ছে না এটা। তো যে জায়গায় আমাদের চাকরির যে ব্যাপারটা, আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে ইতিমধ্যে কিন্তু ব্যাংকগুলো পর্যন্ত বেতন কমিয়ে দিচ্ছে 10 থেকে 15%। আমি জানি না আপনি এটা খেয়াল করেছেন নাকি। তো এটা কিন্তু কোনোভাবেই উচিত না। হ্যাঁ, এবং আমি আরেকটা কোম্পানিকে দেখেছি, আমি স্পষ্ট নাম মনে পড়ছে না, ওরা কিন্তু বেতন বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওদের এমপ্লয়ীদের বেতন বাড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে এখন আমাদের কোম্পানিগুলোকে একটু সচেতন হতে হবে। ব্যবসা তো ভাই অনেকদিন করেছেন, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা নাকি 11 মাস চুরি করে, 1 মাস ডাকাতি করে। রমজান মাসে ওরা ডাকাতি করে আর 11 মাস চুরি করে, আর বাইরের দেশে নাকি 11 মাস ব্যবসা করে, 1 মাস সওয়াব কামায়। তো এখন আমরা তো আসলে মেন্টালিটি থেকে বেরোতে পারছি না। তো আমরা একজনের প্রশংসা করতে যে আরেকজনকে হিট করে ফেলছি। সেটা সেটা আলবি শুধু ব্যবসায়ীরা না, মূলত আমরা তো গতকালকে আমরা কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে লাইভে ছিলাম। সেখানে এক দর্শক প্রশ্ন করলেন যে বিদ্যুৎ বিল ডাবল হয়ে গেছে। এখন সরকার তো পিডিবি তো আর ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিল ডাবল হচ্ছে, পানি বিল ডাবল হচ্ছে, যেখানে সরকার বলছে যে আপনারা সবাই এগিয়ে আসুন, কিন্তু সরকার নিজে ছাপাই দেওয়ার ব্যবস্থা করেছে। তাহলে এই ক্ষেত্রে কি করে?
হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে আমাদের তরুণ সমাজের এখানে একটা ভূমিকা আছে। আমরা চেষ্টা করতে পারি প্রতিবাদ করে। আর আরেকটা যেটা প্রশ্ন আসছে কি, এটা কিন্তু সব সময় না, কিছু অসাধু কর্মচারী কিন্তু এটা করছে। আপনি দেখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সর্বোচ্চ পদে আছে সে কিন্তু চেষ্টা করছে। যেমন আমি জানি আপনি একটা প্রতিষ্ঠানের সাথে আছেন, হ্যাঁ, আপনি প্রতিষ্ঠানের কর্ণধার। আপনার কিন্তু একদম শেষ পর্যন্ত মানে একদম একটা দারোয়ান কি করছে এটা কিন্তু দেখা আপনার পক্ষে সম্ভব না। সে যদি 50 টাকা দিয়ে একটা ছেলেকে ছুটি দিয়ে দেয়, আমি জাস্ট এমনি কথা বলছি, কথার বাইরে কথা আসছে, তো সে যদি 50 টাকা আলবি বোধহয় আবার আমাদের সাথে সংযোগ। আমরা মুক্ত আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে, আপনার এই বিষয়ে আপনার মন্তব্য কি? স্যার আরেকবার প্রশ্নটা বললে একটু। প্রশ্নটা হচ্ছে, দর্শক প্রশ্ন করেছেন যে অনেকে বেকার হয়ে যাচ্ছে, আমরা তো সাহায্য সহযোগিতা এতদিন করলাম, যারা বেকার জি। হয়ে যাচ্ছে তাদের কি করণীয়, কি করা যায়? বেকারত্ব থেকে মুক্তি পেতে হলে প্রথমত আমার আমার মতামত থাকবে উদ্যোক্তা হওয়ায়। আমরা বর্তমানে বর্তমানে যেহেতু সকল মানুষ একটা চাকরি পাওয়া মানে সোনা ডিম হাতে পাওয়ার সমান। তার চেয়ে ভালো চাকরি করাটাকে আমি খারাপ বলছি না, কিন্তু নিজে যদি কিছু করতে পারি সেটাও কম কিসে। তো আমাদের সংগঠন থেকে বর্তমানে যে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আনোয়ার আল্লাহি ফয়সাল, উনি মূলত ওনার নিজস্ব ব্যবসা, উনি নিজের ব্যবসাটা এতদিন নিজে দেখতো, কিন্তু এখন বর্তমানে যেহেতু আমরা সকলেই একটু প্রবলেমের মধ্যে পড়ছি, তো যে কারণে উনি আমাদের জন্য একটা উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের সাহস দিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। এর মধ্যে আমরা আমাদের সংগঠন থেকে মোট 17 জন মানুষকে উদ্যোক্তা হতে উদ্যোক্তার পথ দেখাতে পেরেছি, যার মধ্যে 5 জন হচ্ছে মাদ্রাসা শিক্ষক, 6 জন হচ্ছে শিক্ষার্থী যারা টিউশনি করাতো। যেমন আমাদের মতো আমরা টিউশনি করাতাম, এখন আমাদের টিউশনি অফ, যে কারণে আমরা ওই উদ্যোক্তার পথটাই বেছে নিয়েছি। আমাদের এই 17 জনের মধ্যে 4 জন হচ্ছে চাকরিজীবী, যাদের চাকরি এখন বর্তমানে স্থগিত আছে। অর্থাৎ স্থগিত বলতে ওরা ওদের অর্ধেক বেতন পাচ্ছে, যেটা দিয়ে ওদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। ওরা আমাদের এই ব্যবসার সাথে সামিল হতে পেরে ওদের বিভিন্ন কার্যক্রমগুলো ওরা এখন ভালোভাবে চালিয়ে যেতে পারছে। আর তাছাড়া আমাদের এই 17 জনের মধ্যে আরো 2 জন আছেন যারা রাজশাহী থেকে কাজ করছেন, ওইখান থেকে আমাদের কার্যক্রমগুলো ওরা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া আমরা বর্তমানে মোট 17 জনের মধ্যে আরো যে 5 জন বাকি আছে, সে 5 জন হচ্ছে ডেলিভারি ম্যান। ওরা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। পৌঁছে দেওয়ার মাধ্যমে ওরা প্রতিনিয়ত কমপক্ষে 1 থেকে 1,500 টাকা করে ইনকাম করতে পারছে, যেটা ওরা ঘরে বসে থাকলে কখনোই করতে পারতো না। তো আমার মতামত হচ্ছে যে এখন চাকরির পিছনে না দৌড়ে নিজে কিছু করার চেষ্টা করা, অর্থাৎ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা। ধন্যবাদ। আমাদের একজন এই দর্শক একটা মন্তব্য দিয়েছে, মাহবুব আলী আপনার কাছে আসবো আমি। মন্তব্যটা হচ্ছে এই দর্শকের, আমি মনে করি আগে প্রতিটা সংগঠনের সদস্যদের খোঁজ নেওয়া উচিত। নাম্বার 1, তারা নিজের শ্রম দিয়ে অসহায় মানুষদের পাশে থাকে। আদৌ কি এই পরিস্থিতিতে তাদের খবর কেউ রাখে? পেশাজীবীদের মধ্যে সবাই উচ্চবিত্ত থাকে না, অনেকে মধ্যবিত্ত থাকে, তাদের জন্য কি পদক্ষেপ, এই বিষয়ে কি বক্তব্য আছে আপনার বাহুবলী আলী? আপনার খুবই সুন্দর কথা। আসলে এই কঠিন সময়ে কঠিন প্রশ্ন, যে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করছেন, আসলে খুবই, যদিও আমরা এটা খুব সুন্দরভাবে আমরা বলছি, আমরা আলোচনা করছি, আমরা অনলাইন লাইভে আছি, কিন্তু যারা এই সমস্যার মধ্যে আছেন, যারা বিপদের মধ্যে পড়ে গেছেন, যাদের চাকরি নাই, তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এবং দেখা যাচ্ছে, আমি একটু আগে ভাইয়া বললেন যে বিদ্যুতের বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি, যে বিদ্যুতের যেই দাম অতিরিক্ত যে বিষয়টা, এই মাসেও, এটা হচ্ছে জুন মাস, আমি গত 5 বছর ধরে আমি ভুক্তভোগী, আমি জানি, আমি চট্টগ্রাম টাউনে, আমি চাঁদগাঁও আমার বাসা, তো আমি জানি যে প্রতি বছর সারা বছর কিছু সিস্টেম লস থাকে পিডিবি। এই সিস্টেম লসটা বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যায়। এটা বছরের শেষ দিকে, যেমন অর্থ বছর শেষ হয় জুনে, এই জুনে যে ওই হিসাবটা মেলানোর জন্য মাথা পিছু একটা হিসাব করে পার্সেন্টেজ দিয়ে
ওইটাকে যারা যে ইয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছে, নির্বাহী প্রকৌশলী বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে, ওনারা এটা একটা পার্সেন্টেজ করে ওই বিলটা ভাবে দিয়ে দেন। জুন মাসে কিন্তু মিটার রিডাররা কিন্তু মিটার থেকে বিল করেন না। তো এটা যে একটা দুর্নীতি, এই দুর্নীতির কারণে কিন্তু আমরা ভুক্তভোগী, সাধারণ মানুষ ভুক্তভোগী। আপনি যাবেন, আপনি গিয়ে এটা যখন যখন বলবেন যে আমার রিডিং এরকম, আমার রিডিং এর সাথে একটা বিশাল একটা তফাৎ রয়েছে, তখন ওনারা আপনাকে বলবেন না এটা ঠিক করে দেবেন, এই মাসের বিলটা দিয়ে দিতে হবে, আগামী মাসে ওনারা ঠিক করে দেবেন এটা। কিন্তু এটা কিন্তু প্রচুর একটা ইয়ের মধ্যে চলে আসছে বর্তমানে, খুব বেশি হচ্ছে অতিরিক্ত। যাক, আমি যদি না যাই, আমি কথা হচ্ছে যে কর্মসংস্থানের যে বিষয়টা আমি একটু করি, সেটি হচ্ছে যেমন বেসরকারি যে টেলিফোন গুলো আমাদের কাছে আছে, যেমন আমাদের কাছে আছে ওয়ারিদ, আছে রবি, আছে বাংলালিংক, গ্রামীণফোন। আমি দেখতে পাচ্ছি যে আমার একটি ফোনে, আমি কোন কোম্পানি সেটি বলবো না, একটি ফোনে গত 15 দিন যাবত আমি এখন 200 টাকা দিয়ে সকালে বিকালে লাইন কাটা, আবার পরদিন সকালে আবার 300 টাকা দিয়ে দুপুরবেলা দেখি লাইন কাটা, এভাবে শুধু লাইন কাটাকাটির সিস্টেম চলছে। আমার এটা পোস্টপেড। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা যে বলছি যে অমুক সংগঠন বা অমুক প্রতিষ্ঠান, ব্যবসায়ীদেরকে আমরা সবাই দোষারোপ করছি, আমার তো মনে হয় যে সরকারি যে সংস্থাগুলো রয়েছে, যেমন আমাদের কাছে এখানে এসেছিলেন 2 জন ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলের মধ্যে একজন ছিলেন ওয়াসার সদস্য। একজন দর্শক বললেন যে বারবার আমার পানির বিল বাড়ানো হচ্ছে, আমি এটার বারবার কৈফিয়ত তলব করার পরেও কিন্তু আমরা সঠিকভাবে সেটি পাচ্ছি না। এবং গত 3-4 দিন আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যারা এই অঞ্চলে বসবাস করি, যে আমাদের বিদ্যুতেরও কিন্তু অসম্ভব পানাগোনা, মানে এখন গেল তো তখন আসলো, তখন গেল তো এখন আসলো, এই পরিস্থিতিতে, এবং বৃষ্টি শুরু হচ্ছে, পানির যে ক্রাইসিস অবস্থা তৈরি হবে। আমার মনে হচ্ছে যে এখানে সবাই যে আলবি যে প্রশ্নটা তুললো যে 1 মাস আমরা মানে বহির্বিশ্বে ফেরেস্তা হয়, অন্য মাসগুলো ব্যবসা করে, আমরা 1 মাস ব্যবসা করি, অন্য মাসগুলোতে ফেরেস্তা থাকি। আসলে তো আমার মনে হচ্ছে যে এই করোনাকে উপলক্ষ করে সবাই মনে হচ্ছে মরিয়া হয়ে উঠেছি, শুধুমাত্র আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা তারাও সম্ভবত সবচেয়ে বিপাকে আছি। কেউ খবর রাখে, একজনও খবর রাখে না, এবং সব টার্গেট গ্রুপ হচ্ছি আমরা এইগুলো। আমি বলবো যে আপনি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, আলবি বললো একটু আগে যে আপনার প্রতিষ্ঠান অনেকগুলো অনেক শিক্ষক, অনেক কর্মচারী আছেন, যদি ইনকেস আল্লাহ না করুক যে কোনো কারণে যদি অসুবিধা হয়, অথবা সাময়িকভাবে আপনার এটা বন্ধ করতে হতে পারে, যেহেতু ব্যক্তিগতভাবে ভর্তুকি দিয়ে বেশি দিন একটা বেসরকারি প্রতিষ্ঠান চালানো কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের কয়েকদিন আগে আমি লক্ষ্য করেছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব বাদল সৈয়দ, কথা সাহিত্যিক বাদল সৈয়দ, যিনি সরকারি একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা প্রস্তাব দিয়েছেন, ব্যক্তিগত একটা প্রস্তাব। সেটা হচ্ছে যেমন আমরা ব্যাংকিং, যেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স যেটা আছে, বিএবি বোধহয় সম্ভবত, যদি ভুল না হয়, ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রত্যেকটা যাদের বেতন 40,000-এর উপরে, তাদের বেতন 10 to 15% ওনারা কিছু কেটে রাখবেন, হ্যাঁ, কিছু কমাবেন, যাদের স্যালারি কিছু কমাবেন আগামী 6 মাস এরকম। তো কিন্তু অনেক ব্যাংকে এটা একটা দেখিয়েছে, প্রতিক্রিয়া দেখিয়েছে, অনেকেই কমাবেন না, অনেকেই কমাবার একটা ডিসিশন নিয়েছেন। এটা আসলে নীতিগত একটা সিদ্ধান্ত। তো বাদল সৈয়দ সাহেব একটা প্রস্তাব দিয়েছেন, যেমন আপনার প্রতিষ্ঠানে 100 জন কর্মচারী আছেন, বর্তমানে যে অবস্থা, সেই অবস্থাতে করোনা ক্রাইসিসের কারণে আপনার প্রতিষ্ঠানের আয় কমে গেছে আগের চাইতে অর্ধেক। সেক্ষেত্রে আপনার আগে যেখানে 100 জন কর্মচারী ছিল, আগের বেতনে আপনি সেখানে ওই 100 জন কর্মচারীকে আপনি রাখতে পারবেন না, আপনাকে 50 জনকে ছাঁটাই করতে হচ্ছে বাস্তবিক অবস্থার প্রেক্ষিতে। তো ওনার একটা প্রস্তাবনা ছিল যে আমরা যদি আমার এখানে যারা কাজ করছেন, ওনাদেরকে তো আমরা প্রত্যেক বছরই ওনাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যতটুকু ওনার বেতন স্যালারি নির্দিষ্ট ছিল, সেই অনুযায়ী আমরা ওনাদেরকে স্যালারি দিয়েছি। ওনার একটা ছিল, প্রস্তাবনা ছিল, যারা কাজ করছে 100 জন স্টাফকে আমরা বলবো আগামী 3 মাস বা 4 মাস আমরা আপনাদেরকে 50 ভাগ বেতন আমরা কম দেব। এই 50 ভাগ বেতন কম দেওয়ার কারণটা হচ্ছে এই 50 ভাগ বেতনের মাধ্যমে আপনারা 100 জনকে কভার করা, এবং যদি একটা পরিবারের যে যিনি উপার্জনক্ষম ব্যক্তি, ওনার যদি চাকরি চলে যায়, ওই পরিবারে যারা পড়ালেখা করেন তারা পড়ালেখা তাদের বন্ধ হবে, যারা ভাড়া করে থাকেন তারা ভাড়া দিতে পারবেন না, যাদের খাওয়া দাওয়া নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়বেন। সুতরাং একটা মানুষের চাকরি চলে যাওয়া, যিনি উপার্জনক্ষম ব্যক্তি চাকরি চলে যাওয়া মানে ওই পরিবারের মানে বেঁচে থাকার পথটা রুদ্ধ হয়ে যাওয়া, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা। সেক্ষেত্রে এই জিনিসটা যারা শিল্পপতি, যারা চট্টগ্রামে যারা শিল্পপতি আছেন, যারা ব্যবসায়িক অসুবিধার মধ্যে আছেন এই করোনা ক্রাইসিসের মধ্যে, আমি সবাইকে অনুরোধ করব
আপনারা যেমন আমরা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যেটা বিজিএমই এর পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 70,000 গার্মেন্টস কর্মীকে এর মধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। তবে যেটা বেসরকারিভাবে হচ্ছে প্রায় লাখের অধিক, যেটা ইতিমধ্যে 1 লাখের অধিক হয়ে গেছে, বেশি চাকরিচ্যুত করা হয়েছে। এবং আপনারা চিন্তা করতে পারেন যে আমরা যদি ওই 1 লাখ মেম্বার 1 লাখ পরিবার থেকে আসছেন, 1 লাখ যারা ওয়ার্কার, যারা 1 লাখ পরিবার বর্তমানে এই মাস থেকে কোনো আয় রোজগার করতে পারবেন না। তারা এই মাস থেকে ঘর ভাড়া দিতে পারবেন না, তারা এই মাস থেকে আগের মতো করে মানে বাজার করতে পারবেন না, তারা আগের মতো করে চলতে পারবেন না। সুতরাং একটা দেখা গেল যে আমাদের দেশের একটা বিশাল একটা অংশ, 1 লাখ পরিবারে ন্যূনতম যদি 5 জন করে আমরা ধরি, 5 লাখ মানুষ গরিব হয়ে গেল আজকে থেকে। এবং যে অবস্থা বর্তমানে, আজকে একটা শ্রমিক ছাঁটাই হচ্ছে একটা কোম্পানি থেকে, অন্য কোম্পানিতে কিন্তু শ্রমিক নিচ্ছে না, কোনো কোম্পানিতে শ্রমিক নিচ্ছে না। বর্তমানে খুবই ক্রাইসিস চলতেছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনেকেই এটা তাদের যারা রানিং স্টাফ ছিল অনেকেই ছাঁটাই করছে। অনেকে বলা হচ্ছে যদি অবস্থা যদি স্বাভাবিক হয় পরে যোগাযোগ করবো আমরা। তবে আমরা যেরকম দেখতে পাচ্ছি আগামী 2-3 মাসের মধ্যেও এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে যেটা আপনারা সবাই আলাপ করলেন, বিভিন্ন প্রস্তাব আসলো বেকারদের জন্য। আমরা যারা প্রিয় চট্টগ্রামে যারা সদস্য আছেন, আমরা দেখেছি, আমরা যা গোপনে ভাবে ইয়ে করছি, যারা আপনাকে আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে একজন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দিয়েছেন, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আইএলও এবং আমাদের রাষ্ট্র একই কথা বলছে যে আমাদের বেকার তরুণদের উচিত কৃষিতে নজর দেওয়া। একজন দর্শকের একটা পরামর্শ ছিল, এতে করে বেকারত্বের পাশাপাশি ভবিষ্যতে খাদ্য সংকটের যে প্রভাব পরিলক্ষিত হচ্ছে সেটিও দূর হবে। এটি অত্যন্ত সুন্দর প্রস্তাব বলে আমার মনে হচ্ছে। দর্শককে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। এবং এখানে আরেকটা বিষয় আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু মুক্তা আপনার কাছে আসি, যে একজন দর্শক একটু আগে বলেছিলেন যে এই বক্তব্যটি যে আমরা আমাদের সদস্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা সদস্য তাদের খোঁজ খবর নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনার সংগঠনের বোর্ড সদস্য কতজন? স্যার আপনার কথাগুলো ভালোভাবে আসছে না, কেটে কেটে আসছে। মুক্তা আপনি এখন শুনছেন, বুঝতেছেন আপনি? জি জি শুনতে পাচ্ছি। বলছি যে একজন দর্শক একটি পরামর্শ দিয়েছিল, সেটি হচ্ছে প্রত্যেক সামাজিক সংগঠনে তাদের সদস্যদের খোঁজ খবর নেওয়া আগে উচিত। এই ক্ষেত্রে আমি আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনার সংগঠনের সদস্য কত এবং তাদের অবস্থা কি? আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের সদস্যদের অবস্থা এখন মোটামুটি ভালো। যদিও সবাই এখনো অনেকেই যারা চাকরি করতো তারা চাকরিচ্যুত আছে, কিন্তু আমাদের সংগঠন করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সকলের খোঁজ খবর নিচ্ছে। এবং আমরা যেহেতু স্বেচ্ছাসেবী, আমাদের যতটুকু প্রয়োজন ছিল সহযোগিতা পাওয়া এবং করা, আমরা ততটুকু করেছি এবং পেয়েছি। আমাদের সংগঠনের সদস্য সংখ্যা মোট এখন 238 জন। তার মধ্যে লাইফ মেম্বার হচ্ছে 11 জন। তো আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে মোহাম্মদ আনোয়ার আলী ফয়সাল, সাধারণ সম্পাদক হচ্ছে শরীফুল ইসলাম শরীফ, এবং আর যিনি দাতা সদস্য এবং মুরাদ শামসুল আলম খান, উনি আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আমরা আল্লাহর রহমতে এখনো অনেক ভালো আছি। আর হচ্ছে আমাদের সংগঠনের প্রত্যেকটা মেম্বারের জন্য তারা খোঁজ খবর নিচ্ছেন, কে কোন দিকে কোন ভাবে আছি ঠিক আমাদের প্রত্যেক জনের খোঁজ খবর নিচ্ছেন। এবং আমরা চাচ্ছি যে আমাদের সংগঠনের মতো করে অন্যান্য সংগঠনগুলো তাদের স্বেচ্ছাসেবীদের খোঁজ খবর নিক এবং তারা কিভাবে আছে কেমন আছে সেই খোঁজ খবর নেওয়া প্রত্যেকটা সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব এবং প্রত্যেকটা সংগঠনের সদস্যের দায়িত্ব। তার সহকর্মীর খোঁজ খবর নেওয়া। আমাদের যে সংগঠনের এখানে প্রতিষ্ঠাতারা এসেছে তাদের প্রত্যেকেরই সদস্যরা ভালো আছে, তাই নয় কি? শুনতে পাচ্ছেন? জি আমাকে হ্যালো, একটু কেটে কেটে আসতেছে আপনার কথা। এখন শোনা যাচ্ছে? জি জি জি। হ্যাঁ, যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে সদস্যদের খোঁজখবর নেওয়ার যে বিষয়টি, তার মানে বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সংগঠনগুলোর সদস্যরা স্ব অবস্থানে অবশ্যই ভালো আছে এবং কৃষিতে জোর দেওয়ার যে বিষয়টি এসেছে সেটির বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে।
কৃষিতে যোগ দেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে কি আসলে একটি সময় উপযোগী সিদ্ধান্ত হবে। কারণ বিশ্ব খাদ্য সংস্থার বিভিন্ন রিপোর্টে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে খাদ্য সংকট হতে পারে, এবং বাংলাদেশের খাদ্য আমদানি করে যেই দেশগুলো থেকে নিয়ে আসতো, অর্থাৎ আমদানি নির্ভর ছিল, তারা অনেকেই হয়তোবা তাদের যে উৎপাদন সেটা অনেকটা দেখাতে হবে, সেই ফলে বাংলাদেশে একটি খাদ্য আহ সংকট দেখা দিতে পারে। তো এখন যারা তরুণ আছেন তারা যদি নতুন কোনো ব্যবসায় যোগদান করতে চান, কৃষি অবশ্যই একটি বেস্ট চয়েস হবে বলে আশা করি। আমরা লাইটার বাংলাদেশ থেকেও কৃষিতে নজর দেওয়ার চেষ্টা করছি। কৃষি কার্যক্রমের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করার একটা চেষ্টা আমাদের আছে। সেটা অনেক আগে আছে, সেটা হয়তো বা আপনি আমাদের এজিএম এসেছিলেন তখন থেকেই জানেন। এর পরবর্তীতে আমরা আরো বিস্তার ঘটানোর চেষ্টা করছি। এবং আমাদের মেম্বারদের দেখাশোনা করার যে কথাটি আপনি বললেন সেটা হচ্ছে অবশ্যই আমরা তো অন্যকে যখন সাহায্য করতে যাব আমাদের সংগঠনের পক্ষ থেকে, তখন অবশ্যই আগে নিজের মেম্বারদের কারো নিড আছে কিনা সেটা অবশ্যই দেখে তারপরে আমরা অন্য কারো কাছে যাই। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের এখন পর্যন্ত প্রতি মেম্বারের আর্থিক অবস্থা বলুন, সামাজিক অবস্থান বলুন, সব জায়গা থেকে ঠিক আছে আলহামদুলিল্লাহ। অনেকেই বিভিন্ন উপায়ে রোজগার করা শুরু করেছে। আর যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমামই হচ্ছে স্টুডেন্ট, সেহেতু তাদের পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তিরা ছিলেন অর্থাৎ বাবা, তারা এখনো কেউই উপার্জন অক্ষম হয়ে গেছেন বলে আমি দেখিনি। অর্থাৎ সবারই এখনো চাকরি বজায় আছে অথবা ব্যবসা যার ছিল সেটা বজায় আছে। ধন্যবাদ। ধন্যবাদ তুর্বি। আপনার কাছে আসি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি এবং শেষ প্রশ্ন সেটি হচ্ছে আজকে নানাভাবে মানে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সচেতন হওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সচেতন না। সামাজিক সংগঠনগুলো সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কি করতে পারে? আলভি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন। ধন্যবাদ। আসলে যে পয়েন্টটা বলেছেন সামাজিক সচেতনতা, এটা মূলত আমি আমার পাশের বাসায় যে মানুষটা থাকে ওনাকে যদি আমি ঠেলে বাসায় ঢুকিয়ে দিতে হয়, তাহলে আমার মনে হয় না এই সচেতনতার দরকার আছে। আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরকে সচেতন হতে হবে। যা বুঝতে পারলাম সেদিন আমি একটা টিভিতে লাইভ একটা ইন্টারভিউ দেখছিলাম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে লকডাউন বলতে কি বুঝেন, উনি বলছে যে বাসের বেড়ার নিচ দিয়ে যদি আপনি চলে যান এটাই লকডাউন। আমরা এখনো লকডাউনটা কি এটাই জানি না, তাহলে আমাদের আর সচেতনতাটা কতটুকু বা গেল। তবে সেক্ষেত্রে আমি আমাদের সচেতনতা নিয়ে আমি একটু একটু বলতে চাই আর কি। স্বপ্নিল চট্টলা, আমি একটা পয়েন্ট মিস করে গেছি। তো আমাদের স্বপ্নিল চট্টলা শুরু থেকেই যেহেতু চিন্তা করছিল, এমন একটা সিচুয়েশন আসছিল আমরা ত্রাণ নিয়ে কাজ করতে পারছি না, তখন খুব বাজে অবস্থা, প্রতিনিয়ত বাড়ছে। আমাদের অ্যাডভাইজাররা আমাকে ফোন দিয়ে মানা করেছে যে যেন আমি অ্যাডভাইস না হই এবং সংগঠন কয়েকদিন স্টপ রাখি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম দিকে, এটা একদম প্রথম দিকেই আমি একটা টেলিমেডিসিন টিম করি, যেখানে আমাদের 6 সদস্য বিশিষ্ট একটা ডাক্তারি টিম, যেখানে আমাদের অ্যাডভাইজার ডাক্তার মেজবাউদ্দিন তুহিন, আমাদের সংগঠনের একজন অ্যাডভাইজার, ব্লাড ব্যাংকের অ্যাডভাইজার, উনি আমাকে পুরো টিমটির নেতৃত্ব দেন এবং আমার বন্ধু বান্ধব যারা ডাক্তার আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করে একটা টিম রেডি করি। এবং ওই টিমটা দিয়ে কিন্তু আমরা অনেকটা চেষ্টা করেছি। অনেকে আমাকে বলতো যে ভাইয়া কিভাবে ট্রিট, আমি ওকে টেলিমেডিসিন টিমটাতে হেল্প পাবেন আপনি। আর সচেতনতার যে ব্যাপারটা, আপনি আমি যতক্ষণ সচেতন হব না, আমার মনে হয় না আমাদের বাংলাদেশের মানুষকে অন্তত সচেতন করা যাবে। আপনি দেখেন এখনো মানুষ চার দোকানে যে চা খাচ্ছে এবং আপনাকে অফার করছে ভাই আসেন চা খাই। তো সচেতনতা কিন্তু আসছে না। তো সরকার, আমি দেখতেছি চট্টগ্রামে মাননীয় মেয়র মহোদয় উনি প্রতিদিন রাস্তায় নেমেছে, এটা এটা করেছে, কিন্তু আমরা তো সচেতন হইলাম না। উনি প্রতিদিন ছিল এবং আমাদের অনেক বড় বড় সিনিয়র কমিশনার থেকে শুরু করে একটু সাধারণ জনগণ পর্যন্ত অসুস্থ হচ্ছে, তারপরে আমাদের মাথায় আসছে না আমাদের লক্ষ লক্ষ অলরেডি 1 লাখ ছাড়িয়ে গেছে সংক্রমণকারী, এবং 1 লাখ থেকে কিন্তু এটা ডাবল হবে, এটা কমার সুযোগ নেই, এটা বাড়বে, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। তো আমাদের টেলিমেডিসিন টিম নিয়ে আরেকটা যেটা কথা বলে, এখন বর্তমানে এটা বন্ধ আছে। আপনি জানেন যে রিসেন্টলি একজন ডাক্তারকে খুব মর্মান্তিক ভাবে মারা হয়েছে, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। এবং এই যে ডাক্তারকে মারা হয়েছে এরপর থেকে কিন্তু আমাদের ফ্রি যে টেলিমেডিসিন সেবা ছিল এটা বর্তমানে বন্ধ। আমরা কতটুকু সচেতন হতে পারি যেখানে একটা ডাক্তারকে আমরা মেরে ফেলছি এই মুহূর্তে, যারা আমাদের বন্ধু হিসেবে কাজ করছে, দুই একজন, সব জায়গায় দুই একজন খারাপ মানুষ বা দুই একজন তাদের সমাজ ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা মেনে নিতে হবে। এবং আমরাও কিন্তু জীবনে কোনো না কোনো জায়গায় ভুল করছি, এর মানে না যে আমার কাউকে মেরে ফেলতে হবে। আর সচেতনতার যে ব্যাপারটা, শুধুমাত্র নিজে সচেতন হতে হবে এবং আমরা সামাজিক দূরত্ব এমন ভাবে দূরত্ব করে ফেলবো না যে আপনার সাথে আমার সম্পর্ক খারাপ করে ফেলবো বা সম্পর্ক রাখবো না। আমরা সম্পর্ক রাখবো কিন্তু দূরত্ব বজায় রেখে। ধন্যবাদ কামাল স্যার।
তাহলে আপনি এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আপনারা কোনো কর্মসূচি নেবেন কি আপনাদের সংগঠনের পক্ষ থেকে? মুক্তা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, যেটি বললাম সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা? জি, অবশ্যই সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সংগঠনের ভূমিকা আগেও ছিল, ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও থাকবে। আমরা করোনার প্রথম থেকে সকলকে সচেতন করার জন্য রাস্তায় রাস্তায় গিয়ে আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, লিফলেট বিতরণ করেছি, সাবান বিতরণ করেছি, স্যানিটাইজার দিয়েছি, সবাইকে বুঝিয়েছি যে আপনারা আপনাদের মতো করে সচেতন থাকুন। আসলে আমরা ওই যে ভাইয়া বললো, কাউকে ঠেলে ঠেলে সচেতন করানো যাবে না বা সংঘবদ্ধ হয়ে কখনো সচেতন থাকা যায় না। আমাদের প্রত্যেককে নিজের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং নিজ পরিবারটাকে আগে সচেতন করতে হবে। আমি যদি আমার পরিবারকে সচেতন করতে পারি তাহলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবো এবং এর মাধ্যমে আমি আমার আশেপাশের মানুষকে বোঝানোর মাধ্যমে সচেতন করতে পারবো। তাদেরকে তো আমি ধরে পিঠে কখনো সচেতন করতে পারবো না। আর আমারও মনে হয় না বাংলাদেশের মানুষ সচেতন হবে। আজকেও রাস্তায় বের হয়েছি, করোনার প্রথম থেকে আমরা ঘরে কেউ ছিলাম না, যে কারণে মা বাবা পর্যন্ত আমাদের উপর হচ্ছে প্রচন্ড রাগ যে তোরা কেন ঘর থেকে বের হবি, নিজে যদি মরে যাস তখন মানুষের সেবা কিভাবে করবি। কিন্তু লাস্ট পর্যন্ত যখন দেখলো মা বাবা যে আসলে আমাদের স্বেচ্ছাসেবীদের তো ঘরে বেঁধে রাখা যাবে না, যখন মা বাবা দেখলো যে এটা পারতেছে না তখন বলতেছে বাবা তোরা ঘর থেকে রান্না করে নিয়ে মানুষকে খাওয়া, বাইরে গিয়ে তোদের রান্না করতে হবে না। ঘর থেকে মা রান্না করে দিত, আমরা বাইরে নিয়ে রান্না ওই খাবারগুলো মানুষকে বিতরণ করতাম। তো এভাবে নিজ থেকে সচেতন হতে হবে। নিজে যদি সচেতন না হই আমাকে হাজার মানুষ বুঝিয়েও কখনো সচেতন করতে পারবে না। সুতরাং নিজেকে সচেতন হতে হবে। ধন্যবাদ। উর্বি, আপনার কাছে আসি। একদম শেষ প্রশ্ন, আমরা শেষের দিকে চলে এসেছি। সেটি হচ্ছে তরুণেরা যে গতিতে হাঁটছে, আপনার কি মনে হয় যে তারা সঠিক পথে আছে? কাদের কথা বলছেন আপনি? উর্বি, আপনাকে বলছি যে শহীদের পাশে আছে অথবা সুযোগ যাচ্ছে, আপনি কি মনে করেন যে তারা সঠিক পথে আছে? স্যার কথা একদম কেটে কেটে আসতেছে, একদম নেটওয়ার্ক খুব ঝামেলা করতেছে মনে হয়। একটু শুনতে পাচ্ছেন আমাকে? না স্যার, শুনতে পাচ্ছি না ঠিক মতন। হ্যাঁ, কামাল স্যার আমি মনে হয় শুনতে পাচ্ছি। হ্যাঁ, উর্বি কি শুনতে পাচ্ছে না? জি জি শুনতে পাচ্ছি, যে প্রশ্ন এখন শুনতে পাচ্ছি। প্রশ্নের পর শেষ পর্যায়ে যে তরুণরা যেভাবে সামাজিকভাবে নানা কাজকর্ম করে যাচ্ছে এই কঠিন সময়ে, আপনি কি মনে করেন যে তারা সঠিক পথে আছে? হ্যাঁ, এখন পর্যন্ত সঠিক পথে আছে এবং আরেকটু আসলে আমাদের সংগঠিত হওয়া উচিত, আরেকটু সুন্দরভাবে দিক নির্দেশনা মানে সমন্বয় করা উচিত বেসিক্যালি, তাহলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ আশা করি। মাহবুব আলী, আপনার কাছে শেষ বক্তব্য জানতে চাই, তরুণদের বিষয়ে আপনার যে বক্তব্য, শেষ বক্তব্য আপনি বলুন। ধন্যবাদ। আমার মনে হচ্ছে যেভাবে তরুণ সমাজ এগিয়ে এসেছে এটা অভূতপূর্ব ছিল। এই করোনা ক্রাইসিসে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তরুণ সমাজ কি করতে পারে। আমার মনে হচ্ছে পরিস্থিতি আরো আজকে যে অবস্থানে আছে তার চেয়ে আরো বেশি খারাপ হতে পারতো যদি আমাদের মতো যারা তরুণ সমাজের যারা আছেন, স্বেচ্ছাসেবীরা আছেন, ওনারা যদি এগিয়ে না আসতেন। যে আপনারা আমরা তখন শুনছিলাম আমাদের যে স্বেচ্ছাসেবী ভাই এবং বোনেরা শুরু থেকে করোনা ক্রাইসিসের শুরু থেকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন জিনিস এবং সচেতনতা, যেটা সবচেয়ে বড় বিষয় ছিল, সচেতনতা সৃষ্টির জন্য ওনারা কাজ করে আসছেন। তাহলে আমরা চিন্তা করতে পারি যে ওনারা যদি ওনাদের এই কাজটুকু যদি ওনারা না করতেন তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি আরো বেশি খারাপ হতে পারতো। আমি মনে করি দিন শেষে আমার একটা সার্থকতা হইতে পারে যে আমি একজন মানুষকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করতে পেরেছি।
আপনার যদি খুব বেশি দরকার না হয় আপনি ঘরে থাকুন, আপনার পরিবারকে আপনি নিরাপদে রাখুন। এই জিনিসটা যদি আমি একজন মানুষের মাথায় যদি আমি ঢুকিয়ে দিতে পারি, সেক্ষেত্রে মনে হচ্ছে দিন শেষে আমি স্বেচ্ছাসেবী হিসেবে আমি সফল। তো আমার মনে হচ্ছে বর্তমান তরুণ সমাজ সঠিক পথে আছে, এবং তারা যদি সরকার যদি তাদেরকে ব্যবহার করতে পারে, সঠিকভাবে ব্যবহার করতে পারে, দিক নির্দেশনা দিতে পারে। আপনারা জানেন যে আজকে কাটতলী সহ বিভিন্ন এলাকা যারা যেসব এলাকা লকডাউন চলছে, সামনে আরো লকডাউনের পরিকল্পনা আছে যেগুলো, সেসব এলাকার জন্য তারা সরকারিভাবে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মহোদয় স্বেচ্ছাসেবীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আজকে একটা ইয়ে ছিল, যদি ভুল না হয়ে থাকে। তো আমি দেখতে পাচ্ছি এইভাবে চট্টগ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো আছে তাদের সদস্যদেরকে নিয়ে যদি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর যদি বসেন এবং তাদেরকে যদি এভাবে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যদি দায়িত্ব দেন সচেতনতা সৃষ্টির জন্য, আমার মনে হচ্ছে আরো ভালো ফলাফল আসবে। আমরা আরো দ্রুত করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে পারবো। আপনারা জানেন যে চট্টগ্রাম সারা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি রেড জোনের মধ্যে আছে। সংক্রামিত রোগীর পরিমাণ চট্টগ্রামে সবচেয়ে বেশি, ঢাকা বিভাগের চাইতে চট্টগ্রামে সবচেয়ে বেশি, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত। চট্টগ্রামের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আমার মনে হচ্ছে আমাদের চট্টগ্রামের যারা স্বেচ্ছাসেবী ভাই বোনেরা যারা আছেন, আমাদেরকে আরো বেশি তৎপর হতে হবে। যে সময় আছে আমাদেরকে খুবই কঠিন সময় আমরা অতিক্রম করছি, এবং আরো কঠিন সময় চায়না প্রতিনিধি দলের মতামত অনুযায়ী পিক টাইমটা এখনো আসে নাই, আরো সামনে অপেক্ষা করছে আমাদের জন্য। সেরকম যদি হয় আল্লাহ আমাদের মাফ করুন, খুব কঠিন সময় আমাদের জন্য অপেক্ষা করছে। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ জানাবো, আজকে যারা এখানে আছেন এবং যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, সবাইকে অনুরোধ করব নিজ নিজ সংগঠনের যারা দায়িত্বশীল আছেন তারা তাদের সংগঠনের সকল সদস্যদেরকে বলবেন, তাদেরকে বুঝাবেন তারা যেন বাসায় থেকে, এবং যাদের সম্ভব হবে বাসার বাইরে গিয়ে তারা যেন এলাকার মানুষকে বুঝান যে আপনারা বাসায় থাকুন, বাসায় থাকুন, বাসায় থাকুন। আপনার বাসায় থাকার কারণে আপনার পরিবারকে নিরাপদে রাখতে পারবেন। তো ধন্যবাদ। ধন্যবাদ। আলবি, একটা শেষ প্রশ্ন ছিল আলবি এবং আমাদের মুক্তার কাছে। সাম্প্রতিক সময়ে ডাক্তার প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের ভূমিকা অনস্বীকার্য। আমি মনে করি স্বেচ্ছাসেবী কাজটাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া উচিত। আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা একটা ভালো একটা পয়েন্ট। আসলে সরকারি ভাবে যদি স্বেচ্ছাসেবকদেরকে স্বীকৃতি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি দেখেন আমাদের যারা স্বেচ্ছাসেবকরা আছে, এবং আমি আমার বিগত সময়ের আমি যে টাকাটা জমিয়েছিলাম, আমি আমার একটু পার্সোনাল ব্যাপারও শেয়ার করি। আমি আমার টাকা জমানো টাকা দিয়ে সবসময় দেখা যায় দেশের বাইরে বা দেশে ট্যুর করে থাকি। মানে আমার যে টাকাটা আমি সেভিংসে আনি, ওই টাকাটা দিয়ে আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিন্তু আমি আমার গত 3 মাসের বা 4 মাসের যে জমানো টাকাটা আমি ভ্রমণের জন্য রেখেছিলাম, ওখান থেকে কিছু অংশ কিন্তু আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র সামাজিক কাজ করার জন্য, এবং আমার অ্যাডভাইজাররাও দিয়েছেন, বিভিন্ন জন দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে দেখেন যে সামাজিক কাজগুলোতে, মানে আমাদের যে কাজগুলো হচ্ছে সরকারি ভাবে হচ্ছে, সেখানে যদি আমাদের স্বেচ্ছাসেবকদেরকে নেওয়া হয়, সম্ভব আলবি আবার গেছে আমাদের কাছ থেকে। মুক্তা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ। আসলে আমার একটু বাসায় নেটওয়ার্ক প্রবলেম করছে। তো আমি যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ কিন্তু সৎ থাকার চেষ্টা করছে, এবং সংগঠকরা কিন্তু সৎ থাকে, নিজের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য হলো তারা কিন্তু সৎ থেকে কাজটা করে। তো আমাদেরকে সৎ থাকতে হবে। এই যে আমাদের ত্রাণের টাকা খেয়ে ফেলছে, বেডের নিচে তেল পাওয়া যাচ্ছে, চাল পাওয়া যাচ্ছে গুদামে, সরকারি চাল গুদামে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এবং আমরা যারা সামাজিক সংগঠন আছে, আমার নিজের ওই যে একটা ডায়লগ ছিল যে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে, আমাদের প্রত্যেকটা সামাজিক সংগঠন আমি দেখেছি মাসে ইনকাম করে 5,000 টাকা, কিন্তু সে যখনই কন্ট্রিবিউশন আসে আমাকে 500 টাকা 1,000 টাকা দিয়ে বলে, ভাইয়া থ্যাংক ইউ, আসলে আমি এটাই করতে পেরেছি। আচ্ছা, তোমার দেওয়ার দরকার নাই, তুমি একটু কাজ দিচ্ছ এটাই, না ভাই আমিও কন্ট্রিবিউশন করতে চাই। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? সরকারি ভাবে যদি আমাদেরকে টাকা দেওয়া হয় বা ফান্ড দেওয়া হয় বা চাল দেওয়া হয় বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যদি আমরা পেয়ে থাকি, আমার মনে হয় ইটস কোয়াইট গুড ফর আস। আমাদের অর্গানাইজেশনের জন্য ভালো হবে, সরকারি কাজগুলোর জন্য ভালো হবে, অন্তত সৎ পথে বা সুন্দরভাবে জিনিসটা ডিস্ট্রিবিউশন করতে পারবো আমরা। আপনি দেখেন আমরা কিন্তু ফান্ডের অভাবে অনেক কাজ করতে পারি না। ইচ্ছা থাকে 1,000, 2,000, 5,000 জনকে দেওয়ার, কিন্তু আমরা পারি না। আমার অ্যাডভাইজার, আমাদের সামাজিক সংগঠন সমিতি চট্টগ্রাম অ্যাডভাইজার চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয় আল্লাহ তাজুল নাসিরউদ্দিন, উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক সহায়তা করেন, কিন্তু আমি চাইলে সিটি কর্পোরেশনের সহায়তা নিতে পারছি না। কারণ আমাদের হয়তো বা কোনো প্রতিবন্ধকতা থাকে, উনি ব্যক্তিগতভাবে সমাধান নিতে সিটি কর্পোরেশন থেকে কখনো সিটি কর্পোরেশনের সাথে কাজ করতে পারিনি। এটা আমার একটা দুঃখেরও ব্যাপার হতে পারে। কিন্তু মানে উনি কিন্তু ব্যক্তিগত সহযোগিতা করছে, এবং এই যে আপনি যেটা বললেন সরকারি বা
অন্য কোনো আধা সরকারি প্রতিষ্ঠানগুলো যদি আমাদের সামাজিক সংগঠনের সাথে কাজ করে, আমার মনে হয় এটা অনেক ভালো হবে। আর তরুণদেরকে নিয়ে আমি জাস্ট একটা লাইন বলবো, যেটা আমার আসলে আমার মাথায় অনেকদিন ধরেই ঘুরছে। তরুণরা চাইলে অনেক কিছু করতে পারে। আজকের তরুণ, এই যে আমরা এখানে 4-5 জন আছি, এখান থেকে যে কয়েকজন এমপিও হয়ে যেতে পারে, মেম্বার অফ পার্লামেন্ট চলে যেতে পারে। হ্যাঁ, তো আপনারা দেখেন আমরা তরুণরা ফেসবুকে কি শেয়ার করছি। আমরা এই যে করোনা নিয়ে মজা নিচ্ছি, আমরা বিভিন্ন টপিক নিয়ে মজা নিচ্ছি, এটা কিন্তু মজা করার সময় না। এখন তো সিরিয়াসলি একটা ব্যাপার, যেটাতে আমরা সিরিয়াস হতে পারছি না। এখন আমরা এখনো রয়ে গেছি যে আসুন আমরা নিজেদের জন্ম তারিখ নিয়ে মজা করছি, কিন্তু দরকার নাই তো এই জিনিসটা। এখন নিজেদেরকে সচেতন করার সময়। একটা একটা জায়গা থেকে আমরা যদি উঠে আসতে না পারি, আমার মনে হয় না তরুণ সমাজ এগিয়ে যেতে পারবে। আমি অনুরোধ জানাবো সেই গোষ্ঠীকে বা সেই তরুণদেরকে যারা এখনো আপনারা বুঝতে পারছেন না যে আমাদের এগিয়ে আসাটা খুব প্রয়োজন। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে। আমি আমার আর বক্তব্য লম্বা করছি না। কামাল স্যারকে একজন তরুণকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পলাশ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত রেদওয়ান আহমেদ তুর্বি, মুক্তা শিকদার, ইসমাইল আলবি, মেহবুব আলী এবং পলাশ, এই 5 জনকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি দর্শক আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত শুনলেন, নানাভাবে আমাদেরকে সহায়তা করলেন, কমেন্টস করলেন, উৎসাহ দিলেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো নিরাপদ থাকবেন। একটি সুন্দর পৃথিবীতে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই শুভকামনায় আজকের মতো অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।